সো যে কয়েক রকম ডাটা টাইপ আমরা দেখলাম তার মধ্যে আমি সবগুলাই দেখাইতে পারছিলাম এবং এক্সাম্পল দিয়ে দিয়ে দেখাইছিলাম, তাই না? কিন্তু একটা জায়গায় একটু বলছিলাম পরে, সেটা হলো রিসোর্স, তাই না? রিসোর্সের কোনো এক্সাম্পল আমি দেই নাই। আর রিসোর্সের বিষয়টা হলো মানে একটা এক্সাম্পল আজকে যেটা রেডি হয়েছে আজকের টপিকের সাথে, সেটা হলো যে আমরা যে মানে এক্সটার্নাল যদি কোনো সোর্স বাইরে থেকে নিয়ে আসতে যদি আমি কাজ করতে চাই, এই জিনিসগুলোকে আমরা কি বলতে পারি? রিসোর্স। এক্সটার্নাল বুঝতেছি না, মানে আমার ফাইল কন্টেন্ট না, এগুলো আরেকটা ফাইল থেকে আসতেছে, আরেকটা জায়গা থেকে আসতেছে, সেই ফাইলগুলো আপনার প্রোগ্রামে এসে কাজ করতেছে এবং ওইগুলো আউটপুট আপনি ইউজারকে দেখাচ্ছেন। তাহলে এই যে কন্টেন্টটা নিয়ে আসলেন ওটাও তো কোনো না কোনো স্ট্রিং হয়ে আসছে অথবা টাইপ হয়ে আসছে, কোনো না কিছু হয়ে আসছে। কিন্তু এই ক্ষেত্রে তো আমি বলতে পারি না যে এটা ইন্টিজার, এটা ফ্লোট, এটা ডাবল, কারণ ওই ফাইলে তো অনেক কিছু আছে। বুঝতেছি না মনে হয়। আচ্ছা বুঝবো, অসুবিধা নাই, একটু টাইম দেন। না ওইটা এপিআই, ওইটা অন্য জিনিস, ওইটা করতে আমি এটা এখানে দেখাবো, এখানে দেখাবো জাস্ট। হ্যাঁ হ্যাঁ, ইমেজটাও একটা এক্সটার্নাল সোর্স, ঠিক আছে না? ইমেজটাও তো আপনার প্রোগ্রামের কোনো অংশ না, এটা একটা বাড়তি বা এটা অন্য একটা ফাইল যেটা আপনি আপনার প্রজেক্টে রেখে ওটার সাথে লিংক করে আপনি ইউজারকে দেখাচ্ছেন, তাহলে এটা একটা রিসোর্স, এটা ফাইল, তাহলে এটা একটা ফাইল, এটা ভালো এক্সাম্পল ছিল। সো এরকম কন্টেন্ট নিয়ে তো হইতে পারে, ইমেজ হয়তো বা পুরোটা মিলে একটা কন্টেন্ট, তাই না? যা ভিউ সেটাই তার কন্টেন্ট, কিন্তু না, আমি একটা টিএক্সটি ফাইল নিলাম, ওর ভিতরে অনেকগুলো কন্টেন্ট রাখলাম, অনেকগুলো কন্টেন্ট বলতে ইউজারের অনেকগুলো প্রোফাইলের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, অনেক কিছু রেখে আমি ওটার মধ্যে স্টোর করতে পারি, করতে পারি না? সো ওখান থেকে যদি আমি কোনো কন্টেন্ট নেই, তাহলে এই যে কন্টেন্ট কথাটা বলতেছি, এটার টাইপটা কি তাহলে? কারণ পিএসপিতে আমি যে বলছি যে পিএসপি আপনি ব্লকের ভিতরে যদি কোনো টেক্সট লিখতে হয় বা কোনো কিছু যদি ওখানে অ্যাপ্লাই করতে হয়, তাহলে মাস্টলি তাকে কোনো একটা টাইপের হইতে হবে। এখন আমি যে প্রসেসটা নিয়ে আসলাম যে একটা ফাইলে থাকবে সেই ডাটাটা, সেই ফাইলের ডাটাটা আপনি ওখানে নিয়ে আসবেন, তাহলে এই ডাটার ধরনটা কি? উত্তরটা হলো এটা হলো রিসোর্স। বুঝতে পারছি? একটা রিসোর্স টাইপের ডাটা। সো এটা একটু দেখি। আচ্ছা, এর জন্য যেটা করবো আমরা প্রথমেই আমরা এখানে একটা ফাইল নিয়ে নিই। সো কী ধরনের ফাইল নেব? দেখেন আমি এখানে আসতেছি, তারপরে ফাইল ক্রিয়েট করতেছি, তাই না? এটা তো আমার এডিটরের। আমরা রেগুলার কি করি? সো রেগুলার যেটা করি, আমরা আমাদের প্রজেক্টে যাই। সো এখানে এসে রাইট ক্লিক করব, এখানে নিউ থেকে একটা ফাইল। সো এখানে অনেক রকম ফাইল তৈরি করার অপশন আছে। আমি এখানে একটা টিএক্সটি ফাইল ওপেন করলে আমাকে এখানে ফাইলটা আসছে এবং একটা নাম দিতে বলতেছে, তাই না? তো আমি যদি একটা নাম দেই যে টেস্ট, এবং এর ফরম্যাটটা কি হবে, এটা কি ধরনের ফাইল, কোন টাইপের ফাইল, সেটা আমাকে বলে দিতে হবে। সো আমরা এগুলো বুঝি, টিএক্সটি থাকলে কি হয়, জেপিজি থাকলে কি হয়, পিএইচপি থাকলে কি হয়, এইচটিএমএল থাকলে কি হয়, এই ধরনের কিছু ফরম্যাটের সাথে আমরা অলরেডি পরিচিত। তো এইভাবে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, তাই না? কিন্তু আমরা যদি চাই যে না, এইভাবে ফাইল কেন ক্রিয়েট করবো, স্ক্রিপ্ট দিয়ে ফাইল ক্রিয়েট করবো, আমি কিন্তু এই ফাইলের কথা বলতেছি, বুঝতেছি? যে এক্সটার্নাল সোর্স, তাহলে এখন এই ফাইলের মধ্যে তো আপনার কিছু লিখতেও পারি, তাহলে এই যে কন্টেন্ট, এই সেই কন্টেন্ট যেটা টাইপ কি হবে, রিসোর্স টাইপ হবে। কারণ এখানে এই যে সংখ্যাও থাকতে পারে, এখানে আপনার বুলিয়ানও থাকতে পারে, নাথিং, এইসব নিয়ে আপনার এখন মাথা ব্যথার কিছু না, আপনার পুরোটা মিলে এখন হলো রিসোর্স, এখন থেকে ডাটাটা যাবে। বুঝতে পারছি? এবং এটাকে হ্যান্ডেল করার জন্য কিছু বিল্ট ইন ফাংশন আপনাকে দেওয়া হয়েছে, ওগুলোকে আমরা ইউজ করে আমরা এই ফাংশন হ্যান্ডেল করবো, এই জন্য বলতেছি আমরা ফাইল ফাংশন। বুঝতে পারছি? হ্যাঁ, রিসোর্সটাকে হ্যান্ডেল করার জন্য ফাইল ফাংশন দিয়ে। সো এগুলো যে ফাইল নিয়ে আসছে, সো এটা একটা ওয়ে, বা এটা আমরা রেগুলার ওয়ে। আবার যখন আমাদের এটা সেভ দিই, সেভ দিলাম না, তো আমরা এটাকে সেভ দিয়ে যখন এখন আবার চাইলে যখন ডিলিট করব, তখন এখানে এসে আমরা এটাতে ডিলিট করতেছি না, এটাতে ক্লিক করে ডিলিট হচ্ছে। এগুলো তো ম্যানুয়াল প্রসেস, এগুলো আমাদের মানে মাউস কিবোর্ড দিয়ে করতেছি, বা একজন ইউজার তার এইভাবে করবে না। আমরা যদি একটা ডাইনামিক প্রসেসের কথা চিন্তা করি, যে মেনু ক্রিয়েট হওয়ার সাথে সাথেই মেনুর এগেইনস্টে ফাইল ক্রিয়েট হবে, সেই ফাইলে তার কন্টেন্ট চলে আসবে, বুঝলি? মেনু প্রথমে ছিল দুইটা মেনুর পরে সার্ভিস নামে একটা মেনু সে ক্রিয়েট করলো। তাহলে এই সার্ভিসে যখন সে ক্লিক করতেছে, একটা আইডি ধরে ক্লিক হবে, এবং ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে। ওই পেজটা যদি আপনার দরকার হয় যে না, এই পেজটা তো আমি এখনই বলতে পারতেছি না, এই পেজটিকে বানাবো নাকি না, ইউজার এটা বানাবে। ইউজার যখন মেনু বানাবে, সেই মেনুর এগেইনস্টে একটা পেজ তৈরি হয়ে যাবে। এরকম নিড যদি আপনার কখনো আসে, তাহলে আমাদের স্ক্রিপ্ট দিয়ে কি করতে হবে, ফাইলটা তৈরি করতে হবে, বুঝলি না? এই যে আমি এখন যে কাজটা করলাম, এখানে আইসা রাইট ক্লিক করে যেই ঘটনাটা ঘটলাম, এটা তো আর হবে না, এটা অটোমেটিক হইতে হবে। তাহলে এরকম একটা সুবিধা আমি এখান থেকে আশা করি। এক, দ্বিতীয় একটা বিষয় হলো, অলরেডি ফাইলে কিছু ডাটা আছে, থাকতেই পারে, যেমন কান্ট্রি নেম। আপনি মনে করেন যে যতগুলো কান্ট্রি নেম আছে, আমি লিখলে যা হবে আপনি লিখলে তাই হবে, এখানে তো আর কোনো চেঞ্জ নাই। তাহলে কেউ একজন লেখা রাখছে, আমি সেটা ইউজ করব।
তাহলে সে আমাকে ফাইলটা দিল, বা আপনি মনে করেন লিখে রাখলেন, আপনি আমাকে এরকম একটা টিএক্সটি ফাইল ধরে দিয়ে দিলেন যে নাও এটার মধ্যে সব দেশের নাম আছে। এবার আমি যদি এটাকে ইকো করাইতে পারি কোনোভাবে, ম্যানেজ করে কোনো রকম সিস্টেম করে যদি আমি একটা সিস্টেমে নিয়ে আসতো, তাহলে তো আমার ওয়েব পেজে সব কান্ট্রির নাম দেখাবে, আমার তো টাইপ করে লিখতে হলো না। তাহলে যে ঘটনাটা ঘটলো সেটা হলো এক্সিস্টিং একটা ফাইলকে পড়তে পারলেন, আর আগেরটা যেটা হলো একটা নতুন করে একটা ফাইল তৈরি করতে পারলেন। বুঝতে পারছি বিষয়গুলো? আচ্ছা, এমনও ঘটনা ঘটতে পারে আপনার সাথে যে আপনি এই ফাইলে আসলেন, নতুন করে লিখবেন, মনে করেন 10টা কান্ট্রির নাম ছিল, পরের আরেকটা কান্ট্রির নাম লিখবেন, তাহলে অ্যাড হচ্ছে না, এই এখন কিন্তু রাইট হচ্ছে না, অ্যাড হচ্ছে। বুঝি বিষয়টা? আমি লিখতেছি, আমি 11 নাম্বার এসে লিখতেছি, আমি বলতেছি এটা লেখা, বাট সিস্টেম এটাকে কি বুঝবে? সিস্টেম কি এটাকে রাইট বুঝবে? অ্যাপেন্ড বুঝবে, যুক্ত করা বুঝতেছে সে, আবার নতুন করে না, আগেরটা থাকতে হবে তার কাছে। তাহলে এই যে আমি আপনাকে কিছু মানে অবজেক্টিভ বললাম বা কিছু কিছু সিনারিও বললাম, এগুলো কিন্তু আমি এখন স্ক্রিপ্ট দিয়ে করাবো। তাহলে একজন ইউজারকে এইভাবে বলে দেওয়া লাগে না যে তুমি কিন্তু রাইট করতেছো, অ্যাড করতেছো না, তুমি কিন্তু ডিলিট করতেছো, তুমি এই করতেছো না, এগুলো বলা লাগে না। সে আসে, ওপেন করে ফাইল লিখতেছে, আসতেছে, কাজ করতেছে, তার মতো করে কাজ শেষ হয়েছে, সেভ দিয়ে চলে গেছে। বাট একটা স্ক্রিপ্টকে দিয়ে যখন আপনি এই কাজগুলো করাবেন, তখন কিন্তু তাকে বলে দিতে হবে যে তুমি যে ফাইলটা কাজ করতেছো সেই ফাইলটাকে যে কি করবা, ওপেন করবা তো ঠিক আছে, বাট ওপেন করবা কি পড়ার জন্য ওপেন করবা, না লেখার জন্য ওপেন করবা, নাকি সেই লেখা অলরেডি আছে তুমি তারপরে সংযুক্ত করবা, কি করবা তুমি? তাহলে আমি এই যে কয়েকটা অপশনের কথা বললাম, এগুলোকে ফাইলের ভাষায় বলা হয় মুড। বুঝছি গল্প কোথায় নিয়ে আসলাম? তাহলে ফাইল একটা বিষয়, ফাইলকে যখনই আমরা ওপেন করতে যাব বা একটা ফাইল নিয়ে যখন কাজ করব, তখন প্রথমে যে বিষয়টা মাথায় আসবে সেটা হলো মুড। অর্থাৎ এটা কি মুড? এটা কি রিড মুড, না রাইট মুড, নাকি অ্যাপেন্ড মুড? বুঝলেন বিষয়টা? এবং পার্থক্য জায়গা হচ্ছে যখন আমি রিড করব তখন শুধু রিড করব, ওর মধ্যে আর কিছু লেখা যাবে না। তাহলে সাইনটা হলো আর, আমরা আর দিয়ে সূচিত করব যে এটা হলো রিড মোড, মানে সিস্টেমকে দেখাবো বা বুঝাবো যে তোমার মোডটা হলো রিড মোড, তুমি এটা শুধু পড়ে দাও। এই পড়ে দেওয়ার মানে কিন্তু এভাবে ওপেন করে পড়ে দেওয়া না, বরং এই ওপেন করলে পরে কি হলো, কার্সারটা এখানে চলে আসলো না, পয়েন্টারটা এখানে চলে আসলো না, এই টেক্সটটা কি এখন ভিজিবল না? সিস্টেমের কাছে এটা ভিজিবল হয়ে যাবে, বাট এরকম উইন্ডোতে ওপেন হবে না। এই উইন্ডোতে ওপেন করা লাগে না, আমার আপনার সুবিধার্থে, এটা একটা গ্রাফিক্যাল মোড, এটা আমরা উইন্ডোজ থেকে পাই, কিন্তু স্ক্রিপ্টের তো আর এই জিনিসটা দরকার নাই। এইভাবে আপনাকে একটা উইন্ডো দেওয়া, এখানে ক্লোজ বাটন দেওয়া, এরকম ফুল স্ক্রিন করা, এগুলো তো দরকার নাই, ও শুধু এই তথ্যটা পাইলেই হচ্ছে। সো আমি যে ওপেন বলবো, এই ওপেনের মিনিং কিন্তু এভাবে উইন্ডো ওপেন হয়ে যাওয়া না, এবং এটা আপনি আশাও করেন না, কারণ আপনি এটা কোথাও ইউজ করতেছেন ওই যে ফাইল, নতুন করে ফাইল ডাইনামিকলি ম্যানেজ করার জন্য। ওই ফাইল ওপেন হবে যখন সে ব্রাউজারে যে আইডি রিকোয়েস্ট পাঠাবে, তখন এটা অন্য হিসাব। সো সে ওপেন করলো, এবার এই ওপেন করার উদ্দেশ্যটা আমাকে বলে দিতে হবে তাকে, যে তুমি যে ওপেনটা করছো সেটা হলো পড়ার জন্য। তাহলে সে আশা করবে এই নামে অলরেডি কোনো ফাইল আছে, তাই আমাকে এটা পড়তে বলছে, তাই না? বুঝি না বিষয়টা? মানে আপনি যখন একে পড়তে বলতেছেন, তাহলে সে তো এটা আশা করবে যে আগে থেকে ফাইলটা এক্সিস্ট। আর যদি এমন হয় যে না, আপনি রাইট করতে দিচ্ছেন, আপনি কিছু লিখবেন, তো লিখার জন্য সে আপনার কাছ থেকে এটা অপশনাল বুঝে নেয়, যদি ফাইলটা থাকে তাহলে সেই ফাইলে সে লিখবে, এটা ভালো কথা। কিন্তু তাকে যেহেতু লিখতেই হবে, সো ফাইলটা যদি নাও থাকে তাকে বানায় নিতে হবে। এটা কখন? রাইট মোড, যখন আমরা রাইট করতেছি, এবং রাইটের গল্পটার সাথে যায় এটা বিষয়টা, আমি ইলজিক্যাল বলতেছি না। আবার আমরা কখনো বলি যে আর প্লাস, মানে আর দিয়ে রিড করার ছিল, আবার আর প্লাস বললে কি করতে পারে? রাইট করতে পারে। বুঝলি নাই? রিড রাইট দুইটাই, মানে একটা মুড এমন আছে, আমি একটু বোর্ড করি নাহলে মাথায় হয়তো বা থাকবো না, যে মুডগুলো কি বলতেছি, একটা বলতেছি আর, আবার এটা কি বলতেছি আর প্লাস। তাহলে এটার কি আর এটার কি? এটা হলো শুধুই রিড, অনলি রিড, আর এটা হলো রিডও করতে পারবে, রাইটও করতে পারবে, দুইটাই করতে পারবে। বুঝতে পারছি? আচ্ছা, এটা কিন্তু ছিল করার জন্য, আপনি এর থেকে আবার রাইট করাচ্ছেন, এক্সট্রা ফ্যাসিলিটি কিছু নিচ্ছেন, এটা একটা ব্যাপার। আর অন্যদিকে এটারই আরেকটা ভার্সন, যেটা হলো ডাব্লিউ মোড। ডাব্লিউ মোড মানে রাইট, ডাব্লিউ আর রাইট, রাইট। সো সেই রাইট থেকে এটার আবার এরকম আছে, আর প্লাস আছে। তাহলে পার্থক্যটা কি? এটা অনলি রাইট, আর এটা হচ্ছে রাইটও করবে আবার রিডও করবে। তাহলে এই লাইনটুকু আর এই লাইনটুকুর মধ্যে কোনো পার্থক্য তো নাই, তাই না? পার্থক্যটা হলো এ ফাইল ক্রিয়েট করতে পারবে, এ ফাইল ক্রিয়েট করতে পারবে না।
যদিও আপনি বলবেন যে তো রাইট, বাট রাইট হলো তাকে ওই যে এক্সট্রা ওর এটা দায়িত্ব না, ও এটা যেটা করবে এক্সিস্টিং এর উপরে কাজ করতে পারবে, মানে ফাইলটা অলরেডি আছে এটার উপরে তার যত রকমের খবর দেয়। আর আর প্লাসটা করলো যে এক্সিস্টিং যদি নাও থাকে সেটা বানায় হলো এটার মধ্যে কাজ করবে, এই জন্য তার প্লাস হওয়া জরুরি না, আর হয়েছে তাতেই সেই পাওয়ার পেয়েছে। আর অ্যাপেন্ড লাস্ট যেটা সেটা হলো অ্যাপেন্ড। অ্যাপেন্ড যেটা করবে, আর এই ক্ষেত্রে প্রতিবার এসে রাইট করবে হলো আগের ডাটাগুলো মুছে দিয়ে। অ্যাপেন্ডের ক্ষেত্রে না না, এই যে এটা রাইট, আমরা যে রাইটের কথা বলতেছি। সো রাইট বাই ডিফল্ট যেটা করতেছিল প্রতিবারই রাইট করবে, আর রাইট করতে আসলে আগের ডাটাটা মুছে দিয়ে রাইট করবে, এটা হলো তার কাজ। কিন্তু এটা কি সলভ করলাম আমরা এইভাবে অ্যাপেন্ড দিয়ে, যে না আগের ডাটা মুছা যাবে না, আগের ডাটা থাকবে, তুমি এরপর থেকে লিখো। সো এই পর থেকে লেখা মানে যুক্ত করা, সো অ্যাপেন্ড করা। বুঝতে পারছি না মুডগুলা? হ্যাঁ, অ্যাপেন্ড থেকে আমি দেখাবো, জাস্ট কোডে আসতেছি। আগে কোন প্লাসটাও কি মুছে দিবে লেখাটা? হ্যাঁ, আর প্লাসটা মুছে দেবে, ঠিক আছে। সো আসি এগুলা দেখবো। আচ্ছা, এখন তাহলে কি দাঁড়ালো, মানে আমি পুরো ব্যাপারটাকে যদি একটু মানে বুঝাই, যে একটা ফাইল প্রথমে ফাইলটাকে দেখতে হবে ফাইলটা আছে কি নাই। এক নম্বর কাজই হবে আমার ফাইলটা আছে কি নাই। আর তারও আগে আমার সিদ্ধান্ত নিতে হবে আমি আসলে কি চাচ্ছি, আমি কি পড়তে চাচ্ছি এক্সিস্টিং ফাইলের উপরে, কি পড়তে চাচ্ছি, নাকি না আমি একটা নতুন করে ফাইলের মধ্যে লিখতে চাচ্ছি। লিখার জন্য জরুরি না নতুন ফাইল হওয়া, পুরান ফাইল হওয়া, হইতে পারে আগের ফাইল, সেটার মধ্যে আপনি লিখতে চাইতে পারেন। সো এটা আগে প্রথমে ঠিক করতে হবে। আর দ্বিতীয় যেটা ঠিক করতে হবে সেটা হলো এফ ওপেন নামে একটা মেথড কল করতে হবে। কল করার পরে সেটা যেটা করবে ওই ফাইলটাকে ইন্ডিকেট করবে। কোন ফাইলটাকে? যেই ফাইলের আপনি নাম বলে দিবেন সেই ফাইলটাকে ইন্ডিকেট করতে হবে, বুঝলেন? এরপর আপনাকে মুড বলতে হবে, যে কি মুডে চাচ্ছেন আসলে। এই যে মুড আপনার কাজের প্রয়োজনের ভিত্তিতে। তো এই কয়েকটা জিনিস একটু মাথায় রেখে আমি এবার কোড করা শুরু করি। সো আমরা যখন এখানে আসলাম, আমরা প্রথমে যেটা করি, অলরেডি আমাদের একটা ফাইল তৈরি হয়ে আছে, তাই না? এটা কি পড়ার চেষ্টা করি নাকি আগে লিখবো, কোনটা করবেন? আগে ফাইলটা চেক করেন, আগে পড়বেন, ওকে। পড়েন আর লিখেন, যাই করেন না কেন আগে ফাইলটাকে ওপেন করতে হবে, কারণ ওই স্ক্রিপ্টটাকে আগে ওই ফাইলের ইন্টিগ্রেট পর্যন্ত পৌঁছাইতে হবে, যে এই হলো তোমার কন্টেন্ট। কারণ আমাকে এই ফাইলের কন্টেন্ট পাওয়ার জন্য এখানে আসতে হয়েছে না, তাহলে এই কাজটা পর্যন্ত আমাকে আগে তাকে করে দিতে হবে, মাস্ট। সো আপনি যদি এখানে পড়তেও আসেন বা লিখতেও আসেন, আপনাকে কিন্তু এই জায়গাটা আসতে হচ্ছে। সো স্ক্রিপ্টের ক্ষেত্রে এই জায়গাটা হলো এফ ওপেন, বুঝতে পারছি? সো এফ ওপেন বললে আপনার কাছ থেকে সে দুইটা প্যারামিটার আশা করে, বুঝতে পারছি? কয়টা প্যারামিটার? দুইটা প্যারামিটার। একটা হলো সেই ফাইলের নাম, যেই ফাইলটাকে আপনি ওপেন করতে যাচ্ছেন, আর দ্বিতীয় হচ্ছে মুড, আপনি কি মুডে ওপেন করতে যাচ্ছেন। সো এগুলো আমরা এখনই বুঝে আসছি। সো আমি যেটা করতে যাচ্ছি সেটা হলো test.txt, অবশ্যই এক্সটেনশন দিয়ে দিতে হবে, কারণ এক্সটেনশনের উপর ভ্যারি করে কিন্তু একই নামে ফাইল একাধিক থাকতে পারে একটা প্রজেক্টে, তাই না? আমি কি এখানে test.php লিখতে পারতাম না? অসুবিধা ছিল? কিন্তু আবার একই ফাইল একই নামে এবং একই ফরম্যাটে একই ফোল্ডারে দুইটা থাকতে পারে না, বুঝি না মনে হয়? একটা ফাইল ফরম্যাট এবং নাম একই হয়ে দুইটা কখনোই একটা ফোল্ডারে থাকতে পারে না। সো রিপ্লেস হয়ে যায়, হ্যাঁ, সো রিপ্লেস হয়ে যাবে। এখনো কিন্তু সেম, স্ক্রিপ্টও তাই করবে। সো একটু খেয়াল করেন। তাহলে একটা প্যারামিটার আমরা দিলাম, অ্যাপ ওপেন করলাম, এবং দ্বিতীয় প্যারামিটারটা চাইলে হলো মোড, এই যে এখান থেকে মোড। সো আমি জানলাম যে আমরা মানে রিড করব, জাস্ট পড়বো। সো আর ওকে, আচ্ছা, এতটুকু করার পরে যেটা ঘটনাটা ঘটলো, সে এই জায়গায় এখন পৌঁছায় গেল, মানে এই যে এই জায়গাটায় তার এখন অবস্থা, মানে এই কন্টেন্টটা সে পেয়ে গেল হাতে, বুঝতে পারছি? কিন্তু এখনো কিন্তু পড়া শুরু করিনি আমি। সো যদি আপনি পড়তে চান তাহলে আপনাকে আরেকটা মেথড কল করতে হবে, অ্যাপ রিড। বুঝতেই পারি একবার নামের সাথে, মানে ফাইল রিড এইভাবে নাম মানে বানানো আছে, আপনার মুখস্থ করা লাগবে না। সো অ্যাপ রিড বলতেছেন এই ফাইলটা বা এই ফাংশনটা আপনার কাছ থেকে এই জিনিসটা পড়ে দিবে এখন। আর আগেরটা কি করলো? পয়েন্ট করলো, মানে কোন ফাইল সেটাকে চিনলো এবং ওখানে যে পয়েন্ট করলো, এবারে সেটা নিয়ে কাজ করবে। এই আপনার সাথে আমার চোখ মিলে না কেন? তো কি বানাচ্ছেন আপনি? মিলে না কেন? আপনার চোখে মানে সমস্যা থাকে। তো এবার দ্বিতীয় যে বিষয়টা, এটা হলো অ্যাপ রিড, আমরা এটা পড়বো। সো পড়ার জন্য আমাকে দুইটা প্যারামিটার দিতে হবে। এটার ক্ষেত্রে দুইটা প্যারামিটার। কি কি প্যারামিটার? এক নম্বর প্যারামিটার লাগবে হচ্ছে এই যে এফ ওপেন যে পয়েন্টটা করলো না, সেই পয়েন্টটা, আমি কিন্তু এটাকে পয়েন্ট বলতেছি, নট ভেরিয়েবল, এটা কিন্তু ভ্যালু না, সে কিন্তু পুরো কন্টেন্টটা নিয়ে এসে পড়ে নাই,
কন্টেন্ট যেখানেটা সেখানেই আছে, জাস্ট সে শুধু একটা পয়েন্ট ওই জায়গাটা আমাকে করতে হবে। ওই ফাইলকে স্টোর সে করবে না, যদি তাই করতো তাহলে এটা রিসোর্স হলে কিভাবে, তাহলে তো এটা এই জায়গার ভেরিয়েবলের ডাটাই হইতো। বুঝলি বিষয়টা? যৌক্তিকতা। তো এবার আমরা যেটা করি, আমরা ফাইল বলি এটা। এখন এই ডলার ফাইলের মধ্যে কি আছে একটু দেখি, ভাড়াডাম করি। যদি যদি ভ্যালু স্টোর করে তাহলে এটা স্ট্রিং বলবে, কারণ আমি ওখানে ট্যাগস রাখছি। আর যদি সে ওই পয়েন্টটাকে মানে পয়েন্ট করে থাকে তাহলে এটা রিসোর্স বলবে। সো আসেন ভাড়াডাম, এই সেই ভাড়াডাম ডলার ফাইল। সো ডলার ফাইল বলি, আর এটাকে একটু অফ করে রাখেন না, ও আবার প্যারামিটারের জন্য কাটাকাটি করবে। সো আমরা এটা আসলাম এখানে, এই হলো আমাদের আউটপুট। কি বলে বলেন তো? রিসোর্স বলে। সো এটা কিন্তু পয়েন্ট, এটাকে একটু মাথায় রাখেন, এটা যদি আপনাকে আবার কেউ আটকায় না ফেলে যে এটা কি হইতেই পারে, এটা কিন্তু ভ্যালু না, এটা একটা ভেরিয়েবল যার মধ্যে কি নাই, ভ্যালু নাই, আছে হলো পয়েন্ট। কোন সে পয়েন্ট? এই যে ফাইলের এই পয়েন্ট। এই ফাইলটা এখন যেখানেই থাকুক, আমি যদি ওটাকে মুভ করে অন্য কোথাও সরাই ফেলি তাহলে আমি এখানে পাথ বলে দিব, সেই পাতে পাতে গিয়ে সে একটা জাস্ট পয়েন্ট তৈরি করবে, একটা রেফারেন্স তৈরি করবে। আমরা দেখছি না রেফারেন্সের বিষয়টা, যে ওই মেমোরিতে সরাসরি ভ্যালু চেঞ্জ না হয়ে জাস্ট শুধুমাত্র একটা লিঙ্ক তৈরি করে রাখে। মনে করেন আপনার এই কন্টেন্ট এখানে চেঞ্জ হচ্ছে, এখানে যদি চেঞ্জ হয় তাহলে কি এটাও চেঞ্জ হবে না? তাহলে এটাকে কি বলি আমরা? কল বাই রেফারেন্স বলি না? সো তার মানে রেফারেন্স, তার মানে এটা রিসোর্স। আর কোনো ভাবে যুক্তি দিতে হবে? রিসোর্সটা কি তিনটা লাইন আমার জন্য রিসোর্স তিনটা দেখাচ্ছে? ও না না, ওটা না, ওটা হচ্ছে ওটা পুটের জন্য দেখাচ্ছে, ঠিক আছে? ওটা 3 আমি দেখলাম, আমার তখনও 3 দেখালো, এখনো 3 দেখালো, এটা ওটার ভিত্তিতে না, 3 লাইনের জন্য না, এটা আমি বাড়াইলো কমাইলো ওটা 3 থাকতেছে। চলো সেভ দেই, ওটা 3 থাকতেছে, এই যে 3 থাকতেছে, এটা কোনো একটা পুটের জন্য। আমি এটা নিয়ে একটু স্টাডি করতেছি, বাট এটা তেমন কোনো ইয়া পাইনি এখনো, যে এটা 3 কেন। সব জায়গায় দেখলাম 3 দেখায়, আবার 4ও আসে কখনো কখনো। এটা ওই যে আমরা রেফারেন্সের ইয়া দেখলাম না, কি যেন একটা বিল্ট ইন মেথড দেখাইলো না, যে আপনার ইয়া দেখায়, যে আমরা যখন রেফারেন্সটা করছিলাম মনে আছে, ভারডামের মতো একটা বিল্ট ইন মেথড ছিল না, কি যেন। আচ্ছা এটাতে পরে আসি, তো এটাকে আগে নেই। সো এটা হলো রিসোর্স। তাহলে এই জায়গাটা একটা আমি বুঝতে পারলাম, হ্যাঁ এটা একটা রিসোর্স, আর এর মধ্যে ভ্যালু থাকবে, এর মধ্যে থাকবে হলো পয়েন্টটা, ঠিক আছে? মানে ফাইল যেখানে আছে ওই জায়গার একটা লোকেশন, একটা রেফারেন্স, আর কিছু না। সো আমরা আমাদের কাজে চলে যাই। আমরা যে টার্গেট নিয়ে শুরু করছি সেটা হলো যে আমরা এটাকে পড়বো, বা এই এখানে কন্টেন্টে কি আছে সেটা দেখতে হবে। সো সে আমার কাছে এই প্যারামিটারটা আশা করে, এই যে পয়েন্টটা, বুঝি নাই? এমন কিন্তু না, ফাইলের নাম কিন্তু না, ফাইলের নাম বলে দিলে কিন্তু কাজ হবে না। সো এখন দ্বিতীয় যে প্যারামিটারটা সেটা হলো সে সাইজ চায় আপনার কাছে, কতটুকু পড়বে, 2টা 3টা 4টা 5টা কয়টা টেক্সট পড়বে সেটা সে বুঝতে চায়। তো আমি যেমন বলতে চাই তুমি 5টা পড়ে দাও, সো এটা শেষ। এখন এটাকে কি করতে হবে? ব্রাউজারে যেহেতু আপনি দেখবেন, সো ব্রাউজারে দেখার জন্য আপনাকে কি করতে হবে শুধু, বুঝতে পারছি স্টেপ 2? কার কোনো অসুবিধা হয়েছে এতটুকু বুঝতে? এবার সেকেন্ড যেটা হয়েছে দেখেন তো, এফ যেহেতু ওপেন হয়েছে তাহলে ক্লোজ হওয়া উচিত না? আমরা এই কাজটা করে এখানে পড়ে সরে কি ক্লোজ করি না? তাহলে স্ক্রিপ্ট দিয়ে তো আপনি এই কাজটাই করাচ্ছেন, তাহলে এটা আপনার উচিত যে আপনি এটাকে ক্লোজ করে দিবেন, বুঝতে পারছেন? ওই যে রেফারেন্সটা সে ধরেছিল এখন আর ধরে থাকার দরকার নাই, এই কথাটা তাকে বলে দিতে হয়। ক্লোজ না করলে কি আউটপুট আসবে না? আউটপুট আসবে, আউটপুটের সাথে তো আমি কিছু বলি নাই, ঠিক আছে? যেহেতু আমরা তো এটা দেখলাম, এটা কাজ শেষ, তো আমরা ক্লোজ করে দিচ্ছি, সো সেই অর্থে এটাকে ক্লোজ করে দিতে হয়, এবং এটি মানে গুড প্র্যাকটিস। সো আমরা বলবো হচ্ছে এফ ক্লোজ নামে একটা ফাংশন। সো এফ ক্লোজ বলে এই যে এই পয়েন্টটা আমরা কি করে দেব, এটার মধ্যে পাস করে দেব, সো পাস হয়ে গেল। এই হচ্ছে আপনার 3টা স্টেপ। আমি আবার একটু সামারি করে দেই, জাস্ট এই 3টা লাইনের একটা স্টেপ কি দাঁড়ালো। 1 নম্বর যেটা হলো এফ ওপেনের মাধ্যমে আপনি সেই ফাইলটাকে ইন্ডিকেট করলেন এবং তার মোডটা বলে দিলেন, মোডটা বলে দিয়ে আপনি এই ফাইলের ভিতরে একটা রেফারেন্স নিয়ে আসলেন। এরপরে আপনার মনে হলো আপনি এটা পড়বেন, সো এই ভেরিয়েবলটা আপনি এখানে ধরাই দিলেন, এবং এটা যেটা বললেন সেটা হলো ফাইল সাইজ বলে দিলেন, কতটুকু পর্যন্ত সে পড়বে সেটা বলে দিলেন। ফাইল বলতে আমরা কতটুকু নিই? 5টা ক্যারেক্টার আমি দেখাচ্ছি। সো ইকো করার পরে এবার আমি আশা করি ওখান থেকে 5টা ক্যারেক্টার আমি পড়তে পারবো। সো দেখেন 1 2 3 4 5টা ক্যারেক্টার পর্যন্ত সে আমাকে পড়ে দিছে। হ্যাঁ আমি ফার্স্ট টাইম 5 বার দেখাবে। না 5টা ক্যারেক্টার পর্যন্ত এটা দেখাবে। কি এর মতো করে সাজায় দেখাবে নাকি আমার যেভাবে আছে লাইন বাই লাইন ওইভাবে করে? কোনটা আগে নেব বুঝতেছেন? আমি ওদিক আপনার প্রশ্ন বুঝছি, ওদিক থেকে বলেন। পুরো ফাইলটা যদি আমি রিড আউট হ্যাঁ এই
সময় শেষ হয়ে গেছে? বুঝলাম না। নাকি এই দিকটা দরজা আছে, আমি নেমে গেছি। কি বলেন আপনারটা? আমি বলছি যে এটা কি মানে যেমন টেক্সট ফিল্ড আকারে দেখাই ও দিচ্ছে, আচ্ছা, আমরা হ্যাঁ, একটা ওইটার জন্য ফরম্যাট অন্য বানাই ফাংশন, রাখবো। ওইটার জন্য এই ফাংশন না, ঠিক আছে? অ্যাপ রিড মানে সব রিড, ওর সাইজ বলে দেবেন, সব রিড হবে। ওই লাইন টু লাইন পড়ার জন্য, ক্যারেক্টার ওয়াইজ পড়ার জন্য অন্য মেথড আছে। আচ্ছা, এখন ওনার প্রশ্নে আগে আসি যে আমি যদি পুরোটা পড়তে চাই তাহলে আমি অসুবিধাটা দাঁড়ালো কোথায়? এই সাইজটার জন্য, তাই না? তাহলে আমাকে যেটা করতে হবে, এরকম ফাইলে আসতে হবে আর টেক্সট এরকম গুনতে হবে যে কয়টা আছে। আমি কিছু ভ্যালিড জিনিস নিয়ে আসি। সো একটা লাইন নিলাম, ঠিক আছে? একটা লাইনকে আমি দুইটা এন্টার দিয়ে নিই, জাস্ট এতটুকু। ওকে, সো এটা হলো আমার ফাইল, এই জায়গায় এটা আছে। এবং এটা যদি সম্পূর্ণটা যদি আমি দেখাইতে চাই তাহলে আমার অসুবিধার জায়গা হলো এই জায়গাটা, যে আমাকে সাইজ বলে দেওয়া লাগতেছে অথচ সাইজটা আমি ম্যানেজ করতে পারতেছি না। তাহলে এর ক্ষেত্রে আমার এই সেম প্রবলেমটা হয়েছিল, তাই না? আমি এর এলিমেন্ট জানতে পারতেছিলাম না, বাট তারপর আমাকে লুপের ক্ষেত্রে ওখানে একটা কি বলে দেওয়া ছিল, কন্ডিশন বলে দেওয়া লাগতেছিল। তখন আমরা কাউন্ট একটা মেথড ইউজ করলাম, যেটা দিয়ে ডাইনামিক টাইম ম্যানেজ করতে পারলাম। সো এখনো সেটা আছে, কিন্তু সেটা কাউন্ট না, সেটা হলো ফাইল সাইজ। ফাইল সাইজ। সো দেখি ফাইল সাইজ আসলে কি প্যারামিটার দেয়। এখন একটা জিনিস বলুন, ফাইল সাইজের প্যারামিটার আপনি কি দিবেন? এই ফাইলটা দিবেন, এই পয়েন্টটা দিবেন, না কি দিবেন? টেক্সট আসলে ফাইলের নামটা হওয়া উচিত। পয়েন্ট লাগবে হচ্ছে পড়ার জন্য, দেখার জন্য, লেখার জন্য, তাই না? ওই রেফারেন্স, ওই জায়গাটা লাগবে। কিন্তু পুরো ফাইলের সাইজ জানার জন্য নিশ্চয়ই আপনি যে ফাইলটা ওপেন করবেন না এরকম। এটা কি করবো আমরা ফাইল সাইজ জানার জন্য? তা না করে বরং আমরা যেটা করি প্রপার্টিজ দেখি, তাই না? তাহলে ফাইল ওপেন কিন্তু করলাম না, ফাইল ওপেন না করে ওই ফাইলটাকে ইন্ডিকেট করলাম। বুঝি নাই মনে হয় বিষয়টা। তাহলে এখন আমি কিন্তু সাইজ দেখতে পারতেছি এই জায়গা থেকে। তাহলে আমি যেটা করব, আমি ফাইলের নামটা বলে দেব, এইটা বলবো না। একটু খেয়াল করেন, পেছায় যান না যে এইটা কিন্তু বললে কাজ হবে না। বুঝতে পারছি? আমরা যেটা করব, ফাইলের নাম বলে দেব যে এই ফাইলের সাইজ কত। এই ফাইল বলতে কোন ফাইল? এই যে test.txt। এখন আপনি বলবেন যে সে চিনবে কিভাবে যে এই ফাইলটা কোথায় আছে, কি আছে? এই ফাইলটা আমি ইনডেক্স ফাইলটা যেখানে ক্রিয়েট করছি ওখানেই তো আছে। সো এটা হচ্ছে সেই আপনার যে পাথ চিনাইলাম না, বা পাথের যে কনসেপ্ট সেটাই। যদি বাইরে থাকে একটা বাইরে যাবে, ভিতরে থাকলে ভিতরে, এরকম তার লোকেশন বলে দিতে হয়। বা এটাকেও ম্যানেজ করা যায়, আমরা বিভিন্ন রকমের পাথ বলে দিতে পারি। কিছু মেথড আছে যেগুলো পাথ ম্যানেজ করে দেয়, ওগুলো তো পরে আসি, আগে অবজেক্টিভ ঠিক রাখি। সো এবার এটাকে একটু ইকো করে দেই। সো এটাকে ইকো করে দেখি আমি আসলে যেটা চাচ্ছি সেটা আউটপুট আসতেছে কিনা। সো আমি যখন এখানে আসতেছি 66 দেখাচ্ছে, তার মানে আমি এটা বুঝে নিলাম যে এখানে মনে হয় 66 তো ক্যারেক্টার আছে এই ফাইলের মধ্যে। বুঝতে পারছি? আরেকটা জিনিস খেয়াল করেন তো, এখানে আমরা যখন এটার প্রপার্টিজ দেখছিলাম তখন কি করছিল? 66 বাইট। কেন বলেন তো? একটা ক্যারেক্টার 1 বাইট পরিমাণ জায়গা নেই। আপনারা সিতে পড়ছেন, তাই না? একেবারে মেমরি ম্যানেজার প্রথম ক্লাস বা দুই একটা ক্লাস পরেই লিখছেন। তাহলে এইটাই সেটা, যে এই ফাইলটাতে 66টা ক্যারেক্টার আছে, সো এটা 66 বাইট হবে, এটাই স্বাভাবিক। তাহলে এবার কিন্তু আপনি এই যে ভ্যালুটা পাইলেন এখানে, এটাকে আপনি ক্যারেক্টার লেন্থ বলতে পারেন, অন্যদিকে আবার এটাকে ফাইলের সাইজ হিসেবে ফাইলের সাইজও বলতে পারেন। আমি এটাও বলতে পারি যে আমি এখানে 10টা ক্যারেক্টার ইউজ করব, তাই এটা 10 ইউজ করছি। আবার এটাও বলতে পারি আমি এখানে 10 বাইট পরিমাণ ফাইল জায়গা নিয়ে কাজ করব, তাই এখানে 10 ইউজ করছি। দুইটা একই। সো আপনি এটা বুঝেন। সো এবার আমি যেটা করতে চাই, জাস্ট এই জায়গাটা ইকো না করে এটাকে এখান থেকে নিয়ে এই 5 এর পরিবর্তে বসাই দেই, তাই না? সুবিধা? সো এবার যদি আউটপুট দেখি তাহলে আমি সম্পূর্ণ টেক্সটটা পাচ্ছি, তাহলে আমার প্রবলেমটা সলভ। তাহলে যখন আপনি একটা ফাইল থেকে এইভাবে, এখন যদি এই যে আমি যে এক্সাম্পলটা দিলাম, যে এখন যদি এইগুলা বিভিন্ন ফোন নাম্বারের ডিজিট হইতো বা বিভিন্ন রকমের আপনার ক্লায়েন্টের ইনফরমেশন হইতো, তাহলে আপনি একটা ফাইল থেকে কিন্তু অনেক জিনিস পেয়ে যাচ্ছেন। অনেক সময় আমাদের এরকম হয় না, যেমন আমরা ফর্ম পূরণ করি, পরে এগুলো এক্সেল ফাইল হয়ে আসে না সব ডাটা, যেমন আপনারা যে ফর্ম পূরণ করছেন এখানে আসার আগে, এগুলো তো আমরা সিএসভি ফাইলে পাই, তাই না? সিএসভি বুঝি তো, এটা এক্সেলের মানে ইয়ার মতোই, মানে জাস্ট ফরম্যাটটা সিএসভি তে কি ফুল মিনিং কি? কমা সেপারেটেড। হ্যাঁ, কমা সেপারেটেড। সো
সো এই ধরনের কিছু বিষয় থাকে। সো ওইরকম আপনি এখানে কতগুলো ট্যাক্স পাবেন, এগুলোকে পরে হ্যান্ডেল করতে পারবেন না, ধরে ধরে যে কতটুকু চাচ্ছেন। সো বিভিন্ন বিষয় আছে। তো এরকম যখনই আপনার লাগবে, বা ওই যে কান্ট্রি নেমের যে এক্সাম্পলটা বললাম, এখন যদি এখন এরকম 1000টা থাকে, অসুবিধা কি থাকুক, এখন থেকে আপনি নিয়ে নেবেন প্রতি কতটা নিলে বলা হচ্ছে, বা প্রত্যেকটা নামের পর একটা যদি কমা থাকে, তাহলে কমা সাইনের সাথে আপনি কি করতে পারেন, প্রত্যেকটা স্ট্রিংকে ধরে সেপারেট করে ভেঙে আপনি কিন্তু একটা অ্যারেতে নিয়ে আসতে পারেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই করা যেতে পারে। সো এটাই হলো সেই রিসোর্স বা রিসোর্সের কাজ। আপনি মানে এক্সটার্নাল সোর্স থেকে আপনি ফাইলগুলো বা কন্টেন্ট নিয়ে আসতেছেন। এই সেম কাজটা কি সাবস্ট্রিং নামে একটা ফাংশন আছে? সাবস্ট্রিং তো একটা স্ট্রিং এর অংশ দেখাবে না, ওইটা আমি যদি বলে দিই, হ্যাঁ বলে দিলে ওইটা দিয়ে করা যাবে। বলে দিলে তো ওগুলো তো বানাইছি বলে দেওয়ার জন্য, আপনি বলে দিবেন আপনার কাজ করে দিবেন, বলে দিয়ে আগে পরে হ্যাঁ যেকোনো জায়গায় স্যাম্পল দিয়ে দিবেন, কাজ করবে। এই জন্য তো বিল্ট ইন মেথডের উপরে জোর দিতেছি বেশি, এবং আপনাকে ওই ব্যাপারে করলাম। সো এটা একটা ছিল। তাহলে একটা বিষয় ডান, যে মোটামুটি একটা ফাইল ওপেন হলো, সেই ফাইলে থাকা কন্টেন্টগুলো আমরা রিড করতে পারলাম, এবং রিড করার শেষে আমি ফাইলটা ক্লোজ করে দিলাম। সো ফাইল ইমেজ থাকবে কেন? ফাইল ইমেজ থাকলে কি আপনি কি এটার ভিতরে রাখতে পারতেন এরকম? এটার ভিতরে কি করবেন? ডক ফাইল ইমেজ রাখলে কি হবে আমি জানি না, এটা আপনি করে নিয়ে আসেন। সো একটু খেয়াল করে আমি এটা দেখেন, এটা নিচে আবার এসে পেস্ট করলাম, একই জিনিস একবার মানে ক্লোজ হয়ে যাওয়ার পরে আবার এটাকে চাইলাম দেখতে, তো দেখি সে আমাকে দেখায় কিনা, মানে জাস্ট এটা ইম্পর্টেন্সটা দেখার জন্য, যে হ্যাঁ এটা আসলে মেশিন বুঝতে পারে যে হ্যাঁ এটা ক্লোজ হয়ে গেছে, তার মানে এখন আর ওই রেফারেন্সটা বা মানে ডলার ফাইলে ওই পয়েন্টটা সে পাচ্ছে না, বুঝতে পারছেন? সো এটা নিয়ে রিড করা বা রাইট করার মতো তার ক্যাপাবিলিটি নাই। সো আপনি যখন এটাকে কাজ শেষে ক্লোজ করে দিবেন, পরে আর এটা নিয়ে মানে কোনো অসুবিধা হওয়া কিংবা দেখা গেল কোনো রকম গার্বেজ ভ্যালু পাওয়া বা ইত্যাদি ইত্যাদি বিষয় অনেক প্রবলেম এগুলো থেকে আপনি সেভ, বুঝতে পারছেন? সো এটাই করবেন, এবং এটা গুড প্র্যাকটিস যে আপনি যখনই ফাইল নিয়ে কাজ করতেছেন তখন ফাইলটা ওপেন হবে, ফাইল নিয়ে কাজ করলেন, দেন এটা অবশ্যই ক্লোজ হবে। ক্লিয়ার? সো ফাইল ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু এর পরের কাজটা আবার নতুন একেবারে ফুল, বুঝে নেই? মানে এই ফাইল নিয়ে আপনি যদি এখন আবার রাইট করবেন, রাইট করতে পারেন, আবার ওপেন করেন, রাইট করার জন্য আবার রাইট করবেন, অসুবিধা নেই, বুঝতে পারছেন? রাইট করার পর ক্লোজ করব। হ্যাঁ, মানে একবার ক্লোজ করে দিলেন মানে কাজ শেষ। এবার আপনি আবার যদি চান আবার করতে পারেন, এটা অন্য হিসাব, এটা এটার পরে আসি। সো এটার সাথে সিমিলার রেখে বা একটু মিল রেখে আমি এবার রাইটে চলে যাই, ঠিক আছে? সো রাইটের ক্ষেত্রে আমি বলছিলাম যে যদি ফাইলটা থাকে তাহলে সেটাকে রাইট মোড ওপেন করবে এবং সে লিখে দিবে এবং আগের জিনিসটা মুছে দেবে। এই তো 3টা লাইন বলছি যে যদি ফাইলটা থাকে তাহলে সেই ফাইলটাকে রিড মোডে ওপেন করবে এবং আপনার থেকে কন্টেন্ট নিয়ে ওটার মধ্যে লিখে দিবে এবং আগেরগুলো মুছে দিবে। আর যদি ফাইলটা না থাকে তাহলে এই নামে একটা ফাইল সে তৈরি করে তারপর ওর মধ্যে লিখে দেবে। সো এতটুকু খালি শুধু দেখি। সো এই এক্সাম্পলটা এখানে থাকুক। আচ্ছা, এগুলো আমি কমেন্ট করে রাখি জাস্ট যেহেতু ওই এক্সাম্পল। সো এবার আসেন, এক্সেল ফাইলের ক্ষেত্রে তো একই নিয়ম। হ্যাঁ, ফাইল ওপেন ক্লোজের সাথে এগুলো সব সেম। হ্যাঁ, এগুলো সব সেম, বাট ওইটা থেকে আপনি কিভাবে ডাটা হ্যান্ডেল করবেন ওইটা নিয়ে ওই একটু ব্যাপার স্যাপার আছে। রিডের ক্ষেত্রে কি সেম? হ্যাঁ, মানে এক্সেল ফাইল রিডের ক্ষেত্রে যে হ্যাঁ, আমরা এক্সেল ফাইল করে দেখি। আচ্ছা, আমি আগে এটা শেষ করি। রিড যে করতেছেন ইকো হইলে নিউ লাইনগুলো প্রিন্ট করতেছেন আমাদের পাশাপাশি আসতেছে। এই যে পাশাপাশি আছে আমার এখানে, চাই পাশাপাশি আসতেছে। আমি যখন নিউ লাইন লাগবো তখন আমাকে অন্য মেথড ইউজ করতে হবে। আমি এটা অনার প্রশ্ন বলছি, অন্য মেথড লাগবে বলছি না? আচ্ছা, তাহলে ওইটা শেষ করে আসি, ওইটা আগে শেষ করে আসি। তাহলে মানে যত রিড আছে সব শেষ করে আসি। তাহলে এবার খেয়াল করেন, আমরা চাচ্ছি যে এই যে এখানে যেভাবে মানে নিউ লাইন ধরে ধরে আছে এইভাবে প্রিন্ট হোক, বুঝতে পারছেন? এটা হলো আমাদের চাওয়া। অসুবিধা নাই। তখন আমরা যেটা করব, এটাকে কমেন্ট করে দিই, এটা আমাদের কাজে দিবে না। আমাদের যেটা দিবে সেটা হলো নাম হলো এফ গেটস। গেটের পরে এস দিতে হবে, গেটস নট সি। সি তো হলো ক্যারেক্টার। আমরা যদি ক্যারেক্টার ওয়াইজ যদি প্রিন্ট করতে চাই তাহলে ওইটা, আর গেটস দিলে হলো লাইন টু লাইন, অতি নিউ লাইন পর্যন্ত এক একটা। তো দেখেন, আমরা এই মেথডটাকে কল করলাম, কল করে ওই যে এটাকে পাঠিয়ে দিব, ফাইলের রেফারেন্সটা এটা পাঠিয়ে দিব। সো ও আর আমার কাছে এই সাইজ চাইবে না, যেটা একটা লাইন, বুঝতে পারছেন? সে একটা নিউ লাইন মানে একটা ওকে বলাই আছে বা এটাকে ডিজাইনই করা হয়েছে নিউ লাইন পাওয়া পর্যন্ত প্রিন্ট করে দাও। তো আমি যদি এটাকে ইকো করি,
তো এটাকে ইকো করলে পরে একটা লাইন পাবো। এই লাইনটা কোত্থেকে পেলাম? এই দেখেন এই যে টি টেক্সট এই কথাটার পরেই নিউ লাইন পাইছিল। সো আমি এবার ডামি কথার পরে এন্টার দিলাম। সো এটাতে রিফ্রেশ করবো, এই যে ডামি পর্যন্ত পাচ্ছে। তার মানে এক একটা লাইন টু লাইন করে পাইলো। এখনো তো সেই একই প্রশ্ন আছে, তাহলে যদি আমি সবগুলা লাইন চাই, তাই না? তাহলে লুপ। গুড, তাহলে আমরা একটা লুপ চালাই দেব। সো লুপটা চালাই দিয়ে দেখাই। সো এখন যেটা করতে হবে, আমাদেরকে লুপ ব্যবহার করতে হবে। আমরা এখানে ইউজ করি লুপ। লুপটা হবে হোয়াইল লুপ, ঠিক আছে? এই ক্ষেত্রে হোয়াইলটা সহজ, কারণ আমাকে ইনিশিয়াল কন্ডিশন এগুলো মানে কতক্ষণ পর্যন্ত চলবে ইত্যাদি এগুলো বলা দরকার নাই। জাস্ট শুধু কন্ডিশনটা দিয়ে দিব, যতক্ষণ না পর্যন্ত শেষ হয় ততক্ষণই চলুক। বুঝতে পারছেন না বিষয়টা? তাহলে আমাকে আর ওই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করা লাগবে, কারণ আমি তো এই জিনিসটাকে বারবার প্রিন্ট করানোর কাজে করতেছি না। আমি করতেছি যতক্ষণ না পর্যন্ত শেষ হয় ততক্ষণ চলো। বিষয়টা কিন্তু একটু মানে আপনি বুঝলে আপনার মতো বুঝে নেন। বাট আমি কি বলছি, যে যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ চলবে। এটা এক রকমের লুপ, বাট একই কাজ বারবার করার লুপ না। মানে আমি এই 4টা লাইনকে বারবার প্রিন্ট করব, 10 বার প্রিন্ট করব, বিষয়টা আমি এরকম চাচ্ছি না। আমি চাচ্ছি এই 10টা লাইন মিলে একবার প্রিন্ট হোক, যা আছে সবই বাট এই প্রিন্ট করার কাজটা সে বারবার করুক। তো এই অর্থে হোয়াইলটা হলো বেস্ট। তো হোয়াইল বলবো, এবং হোয়াইল বলে আমরা একটা ব্লক তৈরি করি। এই ব্লকে এসে আমাকে এই কোডটা বলতে হবে, তাই না? তো এখানে যদি আমরা কন্ডিশনটা ম্যানেজ করতে পারি তাহলেই আমার কাজ হয়ে যাবে। এবার কন্ডিশনটা কি? যতক্ষণ না পর্যন্ত শেষ হয়। তাহলে কোনো একটা মেথড লাগবে আমার যে বুঝতে পারে শেষ হওয়াটা, তাই না? কারণ এটা তো আমি বুঝি না। তাহলে শেষ হওয়াটা বুঝতে পারে এমন একটা ফাইলের নাম হলো এন্ড অফ ফাইল, EOF। এটা আমরা দেখছি না, সিতেও তো ছিল এরকম EOF, এন্ড অফ ফাইল, মানে ফাইল শেষ হওয়া পর্যন্ত বা যতটুকু ব্লক ততটুকু শেষ হওয়া পর্যন্ত চলবে। সো নামটা লিখতে হয় FEOF, ফাইল এন্ড অফ ফাইল। এখানে সবগুলো মেথডের আগে এফ আছে, যেহেতু ফাইল ফাংশন, সো সবগুলোতেই এফ আছে। বুঝতে পারছেন? সো এখানে আসবেন, এসে আপনি এটার ক্ষেত্রে এটা বলে দেন, কারণ এটার মধ্যে তো পয়েন্টারটা সেটা বুঝতে পারবে, বা এটাতে সে ঢুকে সে দেখবে কতটুকু পর্যন্ত যায় শেষ হলো। এটা সে আগে থেকে ঠিক করতে পারবে, নোট রাখতে পারবে। বুঝি নাই বিষয়টা? বুঝি নাই? আবার বলবো কি করলাম এখানে? এটা তো বুঝতে পারছিলাম যে হ্যাঁ ইকো করলাম এফ গেটস একটা লাইন পর্যন্ত ইকো হইলো, কিন্তু প্রত্যেকটা লাইনকে ইকো করার জন্য আমরা একটা হোয়াইলের মধ্যে নিয়ে আসলাম বিষয়টাকে। সো হোয়াইলের মধ্যে নিয়ে এসে এখানে কন্ডিশন দিতে হবে যতক্ষণ না পর্যন্ত শেষ হয়। এই যতক্ষণ না পর্যন্ত শেষ হয় কথাটার আমি জানি না কতক্ষণ পর্যন্ত শেষ হবে। সো এটা জানা হলো EOF, এন্ড অফ ফাইল পর্যন্ত। তাহলে এন্ড অফ ফাইল পর্যন্ত চলো, এটা বোঝাচ্ছে। তাহলে এই যে আমরা যতক্ষণ না পর্যন্ত যে বলছি, এর জন্য আমাদেরকে অবশ্যই একটা নেগেটিভ ভ্যালু দিতে হবে। সো এবার মিনিংটা ঠিক দাঁড়ালো, এবং আমি যেটা পড়ছি এটা এবার ঠিক আছে, যে যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত তুমি চলতে থাকো, মানে এই লাইনটা চলতে থাকবে। বুঝতে পারছি? সো এই অর্থে যে আপনি যেটা পাবেন সবগুলা ডাটা পাবেন। বুঝতে পারছেন? এখন যদি আপনি বলতে এন্টার দিয়ে আসলো না, কেন এন্টার দিয়ে আসবে না? এন্টার দিয়ে আসতে হলে ব্রাউজারে, তো আর ব্রাউজারের কাছে এটা মানে ব্রাউজারে বিয়ার না পর্যন্ত নিউ লাইনের কোনো মানে নাই। আমি আপনারা যতই নিউ লাইন দিই এটা পাবে, মানে এডিটরে দেই আর ইয়াতে দেই বা আমার রিসোর্সে থাকুক আর যাই থাকুক, ওটা তো তার কাছে কোনো মিনিং নাই। সো এটা পাওয়ার জন্য আপনাকে এখানে এসে আবার কি করতে হবে? ব্রেক দিতে হবে। সো সেই অর্থে সে এখানে ব্রেক পাবে। বুঝতে পারছি? সো একটু ব্রেক দিই, দাঁড়ান একটা সেকেন্ড, 1 সেকেন্ড। সো একটু ব্রেক দিয়া, সো ব্রেক দিলাম। ব্রেক দিলে এটা একবার মানে আমার ওখানে যেরকম আছে ওরকম পাচ্ছি, মানে নিউ লাইন গুলো ঠিক থাকতেছে, এবং ও আমি জানি প্রতিবার পর্যন্ত এটা প্রিন্ট করবে। আবার একবার চলেই সে নিউ লাইন পাচ্ছে। কোথা থেকে? ওই যে আমার এখান থেকে, এই যে এটা থেকে পাচ্ছে। সো এবার ঠিক আছে। এবার যদি আমি গেট সি দেই, জাস্ট সি, এই যে আরেকটা মেথড যেটা দেখলেন, এই যে এটা কিছুই করা লাগবে না, যা আছে তাই থাকুক, জাস্ট এটা দেন। প্রতি একটা ক্যারেক্টার পর পর নিউ লাইন প্রিন্ট করতেছে। মানে এবার যেটা করতেছে সে প্রতি একবারই একটা ক্যারেক্টার করে নিয়ে আসতেছিল। মূলত আমি যদি এটা যদি আমি বাইরে প্রিন্ট করতাম, গেট সিটাকে শুধু এতটুকুকে প্রিন্ট করি হোয়াইলের বাইরে, তাহলে কি দাঁড়াইতো? তাহলে একটা ক্যারেক্টার পাইতেন আপনি। সো এটা জাস্ট দেখেন। সো পাইলাম না কেন? হ্যাঁ, লুপটাও চলে গেছে, মানে লুপও চলছে সাথে। লুপ চলুক, এটা বলবেন না?
এই তো এটা বলতেছে, ঠিক আছে? তার মানে হচ্ছে একটা একটা করে ক্যারেক্টার প্রিন্ট করতেছে, আর ওটা হলো একটা একটা করে লাইন প্রিন্ট করতেছে, আর একটা হলো যে সবগুলোকে নিয়ে আসতেছে ফাইল অফ সাইজের ভিত্তিতে। বাস এই হচ্ছে আমরা মোটামুটি পড়ার ওয়েগুলো। হ্যাঁ, সো এখন একটা জিনিস খেয়াল করি, আমি যেটা একটু দেখতে চাই, এটা আমি চেক করার জন্য দেখি, সেটা হলো এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, বলি যে টেস্ট। সো টেস্ট নামে একটা ভেরিয়েবল বলে আমি দেখতে চাই আসলে এটাকে সে যে নিয়ে আসলো, এটাকে কি অর্থে নিয়ে আসলো, ডলার ভার্ডাম টেস্ট, টেস্ট টি কোথায়? সো এটা একটু চেক করে দেখতে চাই, জাস্ট এজ এ লার্নিং। সো এটা কিন্তু স্ট্রিং, তাই না? এবার কনভার্ট হয়ে যাওয়ার পরে যেটা সে নিয়ে আসতেছে, এটা কিন্তু সেই স্ট্রিং নিয়ে আসতেছে। এবার আপনি একটু খেয়াল করেন তো, এটাকে কি নিয়ে আসতেছে, গেট সি কোথায়? এখানে গেট সি এর জায়গায় গেট এস দেই। সো এটাকে কি নিয়ে আসছে, এটাও স্ট্রিং। সো এবার যেহেতু আপনি সবগুলোকে স্ট্রিং আকারে পেয়ে গেলেন, এবার স্ট্রিং ফাংশন আপনি জানেন। সো এবার ওটা দিয়ে হ্যান্ডেল করা যাবে না এগুলা, যেহেতু এটা একটা স্ট্রিং আকারে তো সে নিয়ে এসে দিচ্ছে আপনাকে। এবার তো আপনি এখান থেকে চিন্তা করে দেখেন, এক একটা স্পেস পর পর যদি আপনি কি করেন, একটা করে ভাঙেন, অ্যারেতে কনভার্ট করা যাবে, এক একটা এলিমেন্ট করে ধরা যাবে, একটা করে কমা, কোনো একটা ক্লু দিয়ে যদি আপনি এটাকে ভাঙতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা মানে কন্টেন্টকে আলাদা আলাদা করতে পারবেন, বুঝলেন? সো এখন মনে করেন ফোন নাম্বার এখানে সবগুলাই দিয়ে দিছে, কিংবা ওর ইমেল অ্যাড্রেস, 1000 ইমেল অ্যাড্রেস আছে এই ফাইলের মধ্যে। আপনি প্রত্যেকটা এটাকে ভাঙেন, তাহলে তো সবগুলো আপনি নাম পেয়ে যাচ্ছেন। পরে আবার পাঠানোর আগে আপনি এর পরে যেটা জিমেইলে সেটা ইমেলে পাঠিয়ে দেন, চলে যাবে। সো ম্যানেজ করা যাবে, জাস্ট এতটুকু বলে আর কি। রিয়েল টাইম কখন লাগবে এটা আমি জানি না। সো আপনার যদি কখনো লাগে আপনি ইউজ করবেন, ইউজ করতে পারলেই হলো। বুঝতে পারছি নাকি না? কি ঘুম পাড়তেছে সব মনে? এবার যেটা করব, আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিই, ঠিক আছে? সো বিষয়টা বুঝেন, কিন্তু ফাইল ক্রিয়েট করার জন্য কোনো মেথড নাই, কোনো ফাংশন এমন নাই যেটা দিয়ে আপনার ফাইল ক্রিয়েট হয়ে যাবে। বাট আমরা একটা সুযোগ পাইতে পারি, যেহেতু এক্সিস্টিং ফাইলটা না থাকলে আর সেটা যদি আমরা ডাব্লিউ মোডে ওপেন করতে চাই, তাহলে সে তৈরি করে দেয়, এটাকে কিন্তু আমরা বলতে পারি যে ফাইল ক্রিয়েট করার কাজ করে দেবে। বুঝলেন এই বিষয়টা? ফাইল ক্রিয়েট। সো এটাই আমরা সুযোগ নিব এবং বলবো যে অ্যাপ ওপেন, এবং অ্যাপ ওপেন বলে আমি প্রথমে যে নামটা দিচ্ছি এই নামে কোনো ফাইল নাই, যেমন এখানে টেস্ট আছে না, আমি বলতে চাই স্টোর। সো store.php। সো এই নামে কোনো ফাইল নাই এবং এই ফাইলের জন্য আমি ওপেন করার চেষ্টা করতেছি একটা ফাইলকে। সো আমি মোডটা দিতে হবে, আমি প্রথমে আর মোডটা দিয়ে দেখাই, কারণ আর মোড দিয়ে একটা এরর খাই সবাই মিলে। সো আমরা যেটা করি এখানে এটাকে একটা ফাইলের মধ্যে রাখি। সো এবার এটাকে আমরা পড়তে যাচ্ছি, বলতেছি সো অ্যাপ রিড এবং $ফাইল এবং সেকেন্ড প্যারামিটার দিয়ে আমরা বলি হচ্ছে 5। সো এটা হলো আমাদের কোড এবং এটাকে করব ইকো, তাই না? সো ইকো করলাম। সো দেখি এটাকে রান করলে কি বলে। একটা এরর পাইলাম না, ক্লোজের জন্য এরর খাই নাই, আমরা স্টোর পেজের জন্য যেটা খাইছি এটাকে একটু খেয়াল করেন, ঠিক আছে? সো ও যেটা বলতেছে এই নামে কোনো ফাইল সে পাচ্ছে না, বুঝতে পারছেন? তাহলে এটা একটা এরর, বা রিডের ক্ষেত্রে এটা হইতেই পারে, বা এটা আমরা মাইনেই নিছি। বাট আমি যেটা করতে চাই, এটাকে জাস্ট আপডেট করে ডাব্লিউ করে দিলাম, সেই ক্ষেত্রে আর আমি রিড করতে চাই না, যেহেতু আমি এটা বলছি। এখন কি আর এই মেথডটাকে কোনো লজিক আছে? আপনি লিখতে যাচ্ছেন, সো লিখবেন না। তো আমি যেটা করি, এটা ফেলে দিই, বা এটা এরকম করি যে আর ইকো তো দরকার নাই, আমরা লিখবো, লিখলে আবার ইকো কিসের? পড়তেছি তো না। তাহলে আমাকে বলতে হবে অ্যাপ রাইট, একেবারে যেরকম আপনি চিন্তা করছেন ওরকম মেথড। আপনি মনে মনে এটা ভাবছিলেন না? তো এটার ক্ষেত্রে আপনাকে প্রথমে এই ফাইল পয়েন্টারটা বলে দিতে হবে। এরপর কি বলবেন? সাইন করবেন, আপনার টেক্সটটা বলতে হবে, কারণ এবার আপনি লিখতেছেন না। সো আমরা বলতে চাই যে দিস ইজ STORE স্টোর পেজ, এই কথাটা আমরা চাই এটার মধ্যে আসুক। এরপর আপনি তৃতীয় আরেকটা প্যারামিটার চাইলে ইউজ করতে পারেন, এটা হলো সাইজ। যেমন আমি এখানে হয়তো বা আমি তো জানি না, আমি হয়তো এখন লিখছি এখানে 4টা ওয়ার্ড লিখছি, এমন হইতে পারে কোনো কারণে উল্টাপাল্টা কিছু হয়ে গেল, পুরো একটা ওয়েব পেজে যত কন্টেন্ট আছে সব রিড হয়ে গেল, অসুবিধা না। কিন্তু আমি জানি ম্যাক্সিমাম একটা নামই যেহেতু আমি লিখবো, ওখানে লিখবো একটা ম্যাক্সিমাম বেশি 10 ক্যারেক্টার হবে, এর বেশি হবে না, বুঝতে পারছেন? ওই ক্ষেত্রে আপনি একটু ভ্যালিডেট করে দিতে পারে একটা নাম এখানে আসার কথা, একটা ভেরিয়েবল দিয়ে এটা আসতেছে, যে ভেরিয়েবলের সোর্সটা আসতেছে অন্য কোথাও থেকে। তো আমি এটা আশা করে আসছি যে
এটা 10টা ক্যারেক্টারের বেশি হবে না, আমি জানি বা ভ্যালিডেশনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে সাইজ বলে দেন 10। তো এখন যেটা হবে, এখান থেকে সে 10টা ক্যারেক্টার পর্যন্তই ওখানে লিখবে, বাকিগুলো সে লিখবে না। একরকম ভ্যালিডেট হলো। এটা থার্ড, মানে যেটা দিলাম এটা অপশনাল। এটা আপনি যদি দেন তাহলে এটার মতো করে এতটুকু কাজ করবে, আর যদি না দেন তাহলে সবগুলাই নেবে। সো আমরা সবগুলাই নিই আগে। সো এটা সবগুলা দিলাম, দিয়ে আরো একটা কাজ কিন্তু বলছি যে ও কিন্তু আগের ডাটা রাখবে না। আর এখন যেহেতু ফাইলই নাই, তো ওটা তো আমি কিছু বলতে চাই না। এটা আমরা এখন যেটা করতে পারি, একজন ইউজারকে এই মেসেজটা দেওয়ার জন্য আমরা ইফ বলতে পারি। ইফ বলে এর মধ্যে আপনি এটা রাখতে পারেন, বুঝলেন? যদি সে ঠিকঠাক করে কি করতে পারে, আপনার মানে রাইটটা করতে পারে, তার অপারেশনটা যদি ঠিক থাকে, তাহলে এবার আপনি ইউজারকে জাস্ট বা আপনি বোঝার জন্য, কারণ এছাড়া তো আর কোনো ওয়ে নাই, সে তো কাজ করবে হলে স্টোর পেজের মধ্যে। এটা তো একজন ইউজার ব্রাউজার থেকে কিছু বুঝবে না। সেই অর্থে থাকবে তাকে একটা মেসেজ দেওয়া যে সাকসেসফুলি WRI রিটেন, নাকি? সো লিখলে সে এটা বলতে পারবে। মুখস্থ করে আসছেন এটা, এই মেসেজ দিতে দেবো। সো আমরা যখন এটাতে রিফ্রেশ করলাম, আমাকে এই মেসেজটা দিচ্ছে, তার মানে অপারেশন সে সাকসেসফুলি ম্যানেজ করতে পারছে। সো আমরা একটু দেখি, এই দেখেন store.php নামে একটা পেজ তৈরি হয়ে গেছে, খেয়াল করছি? এটা কিন্তু ছিল না, ম্যাজিক না কিন্তু। সো এটা ওপেন করে দেখি, এই দেখেন এই টেক্সটটাও আছে, দিস ইজ স্টোর পেজ। তাহলে এই ট্যাগ বা এই কন্টেন্ট সম্বলিত এই ফরম্যাটের একটা পেজ ক্রিয়েট হয়ে গেল অটোমেটিক। বুঝলেন অসুবিধা? এখানে শুধু এই কন্টেন্ট কেন, আমি যদি এইটার মধ্যে এই ভেরিয়েবল আকারে বা এখানে যদি পুরো একটা ওয়েব পেজ পাঠিয়ে দিতাম, দেখতো না এটার ভিতরে? দেখতো গেলে আপনার একটা ওয়েব পেজ হয়ে যেত। তো বাটন বানাবেন, এখানে ক্লিক করুন, ওয়েব পেজ বানান, ঠিক আছে? অসুবিধা নেই। ও আরো বিষয় আছে তো, আমি দেখাইতে ভুলে গেছি। আমরা চাইলে কিন্তু এক্সটার্নাল ওয়েব পেজের সোর্স নিয়ে আসতে পারি। আমরা যে কোনো ওয়েব পেজের লিঙ্ক দিয়ে দিব, ওয়েব পেজে যত কন্টেন্ট আছে সব চলে আসবে। হ্যাঁ, দাঁড়ান একটু দেখি মনে আছে কিনা আমার। দাঁড়ান আমি একটু দেখে নেই, আমি এটা দেখছিলাম তো স্টাডি করার সময়। এটা কোনটা? না না, এটা নিব না, আমি চাচ্ছি হলো ফাইল ফাংশন বলি। ওরা এক্সাম্পলটা দিছে, এক্সাম্পলটাতে এটা করছে, এই যে এইটা। দাঁড়ান এই লাইনটা কপি করি, জাস্ট শুধু একটা লাইন কপি করে একটা ম্যাজিকের জন্য নিয়ে আসি। সো আমাদের অ্যাপ ক্লোজ এটা না, কোথায় রাখবো এটা? আমি একটা নতুন ফাইলে দিই, স্টোর পেজ বানাইছি না, store.php তো বানাইছি, অসুবিধা নাই। সো এর মধ্যে PHP, ঠিক আছে, রাখতে পারেন এটা। তো দেখুন তো এটার মধ্যে কি কোড করছে, ফাইল নামে একটা মেথড তৈরি করছে। এটা আছে, তৈরি করে নাই, মানে ফাইল নামে একটা মেথড, যার ভিতরে প্যারামিটার পাস করছে একটা ওয়েব পেজের নাম দিয়ে, বুঝতে পারছেন? এবং ওইটাকে লাইনস একটা ভেরিয়েবলের মধ্যে রাখা হয়েছে, এবং ফর ইচ করে এটাকে আইটারেশন করে সবগুলা ডাটা নিয়ে আসার ব্যবস্থা করছে। সো আমরা যেটা করি, আমরা এখানে একটা মানে দিই PONDIT, এরা আমাদেরটাই জানে। সো এটা যদি যায়, আর আমরা যদি এখানে এসে কি বলবো, store.php, তাই না? লামিন্টার রিস্টোর, এই দেখেন সব চলে আসছে, এভরিথিং, সব কন্টেন্ট, ভিউ সোর্সের একবারে লাইন নাম্বার সহ, বুঝতে পারছেন? এখানে আপনি সব কন্টেন্ট পাবেন। এখন আমি যদি দাঁড়ান এটা নিয়ে আসি, এটা নিলে কাজ হবে। এরা শুধু কন্টেন্ট দেয় তো, এইটাই নিয়ে এসে দিই। এই হলো আপনার ইউআরএল পাস করে দেন, দিয়ে এবার আপনি আবার স্টোর পেজকে রিফ্রেশ দেন। এবার সব লরেম ইপসাম, এই যে লরেম ইপসামে সব কন্টেন্ট চলে আসছে, বুঝতে পারছেন? তার মানে রিমোট হইতেই পারে। আমি এতক্ষণ করতেছিলাম হলো আমার যেই কি বলে প্রজেক্ট ফাইল থেকে নিউ ফাইল, এড ফাইল, এইগুলো নিয়ে কাজ করতেছিলাম না। বাট নিউ ফাইল কেন, এবার আমি রিমোট নিয়ে টান দিলাম, চলে আসলো। তো কোডটা একটু পড়েন, এটা নিয়ে আমি আর বেশি কিছু বললাম না। এটা জাস্ট একটা লুপের মধ্যে দিয়ে কাজটা করছে। এই যে লাইন বলছে, এটা এখান থেকে স্ট্যাটিকে যাচ্ছে। তো এখানে আর কিছু নাই এরকম। আর এটা তো বুঝি না HTML স্পেশাল ক্যারেক্টার, কারণ একটা জিনিস খেয়াল করেন, এটা যদি এটা না করতো তাহলে কিন্তু ওইটা দিয়ে আবার ওয়েব পেজে ওপেন হইতো। এখন যেটা সোর্স আকারে ওপেন হয়েছে টেক্সট, এটা কিন্তু এইভাবে যদি না করতো তাহলে কিন্তু এটা ওয়েব পেজ আকারে ওপেন হইতো। কেন দেখাবো? ওয়েব পেজে হয়ে ওপেন হইতো, বুঝছি, আপনি বুঝেন না কেন? কে বলছে আমার করে দেখাইতে? এটা আমি মুখস্থ করে আসি নাই। যদি আবার না দেখায়, পরে যদি আমি এরর খাই, এরর কেমন নাকি আপনার জন্য?
সো এগুলা বুঝছেন? আর এই মেথডটা তো বুঝছেন, আপনি অ্যাসাইনমেন্ট করছেন? তাহলে এই মেথডের কাজ কি বলেন? আপনারা তো খুঁজি আমি। এটার নাম কি বলেন? HTML স্পেশাল ক্যারেক্টার। এই মেথডের কাজ কি? আদর হ্যাঁ, এই HTML ট্যাগগুলো আছে সেগুলোকে আলাদা একটা ফরম্যাটে, আলাদা ফরম্যাটটা মানে তার বিহেভিয়ারটা থাকে না, তাই না? মানে H2 H1 বললে যেটা বোল্ড হওয়ার কথা ব্রাউজার ওপেন হলে, এই বিহেভিয়ারটা তার মধ্যে থাকে না, বাট ট্যাগ থাকে। সো এটাকে এটা করে নিয়ে আসছে আর কি। তো যাই হোক, আচ্ছা তাহলে এটা আমরা এবার আবার আসি, আমাদের টপিকে আসি। সো কি দাঁড়ালো, একটা পেজ আমরা তৈরি করতে পারলাম। আচ্ছা এখন যদি আমি আবার ইনডেক্স ফাইলটা রান করি তাহলে কি করবো বলেন তো? ইনডেক্স ফাইলে রান করলাম, সাকসেসফুলি রিটার্ন, তার মানে এগুলো সব চলে গেছে স্টোর পেজ, এখন শুধুমাত্রই আমার এই টেক্সটটা, তাই না? ওই যে বললাম সব কিছু মুছে দিয়ে আবার নতুন করে লিখবে। তো সব এতক্ষণ যা কিছু নিয়ে আসছিলাম স্টোর পেজ রান করে সব কিছু মুছে দিয়ে এখন সে তার মতো করে নিয়ে আসছে। আর স্টোর পেজে তো মূলত আসে নাই, এগুলো তো ওয়েব পেজ টু ওয়েব পেজ থেকে আসছে। ওটি তো আর এখানে রিড করে নাই, সে রিড করছে, এফ রিড নামে কোনো মেথড ছিল। ওকে, সো এটা হলো কি? সো এখানে আবার আসে, এখানে কি নতুন আরেকটা পেজ মানে একদম যদি ডাইনামিক্যালি ইউজার করে যে আমি হ্যাঁ এই যে আপনি এই ভ্যালুতে রাখেন, ওই যে ওরা যে ফাইলের মধ্যে যে লাইনের মধ্যে সবগুলো নিয়ে স্টোর করছিল না, ওইটাকে আপনি এই ভ্যালুতে রেখে এই জায়গায় পেস্ট করে দেন। এবার এটাও যেই পেজকে দেখাই দিবেন ওই পেজের ভিতরে সব লিখবে, অবশ্যই হবে। মানে যেহেতু এই পর্যন্ত আসতে পারছে, এবার আপনি এটাকে নিয়ে কাজ করতে পারবেন। জাস্ট শুধু একটু দেখে রাখেন ইউজগুলা বা এক্সাম্পলগুলো নিয়ে একটু স্টাডি করবেন, দেখবেন যে মজার জিনিস। এবং এগুলো ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে বেশি কাজ করে, বুঝতে পারছেন? এগুলা আমাদের এই মানে বিগিনার লেভেলের চাইতে, এই দুজন কই মিলে না কেন? একজন আরেকজনের পিছু দিয়ে কি করেন? পিছের কোনো কাজ আছে? সো তখন এই জায়গা থেকে আপনি ভ্যালু পাস করবেন, ঠিক আছে? সো এটা কাজ করবে, অসুবিধা নেই। আচ্ছা এরপরে আমি যেটা দেখাতে, সেটা হলো এই যদি পেজ থাকে, যেমন এখন তো ফাইলটা আছে, এফ ওপেন এবং আছে, এবং আমি আবার রাইট করতে যাচ্ছি এবং এখানে এসে বলি নতুন কোনো টেক্সট বলি যে দিস ইজ কি সাম টেক্সট। তো এরকম কিছু বললাম, রিফ্রেশ করলাম, সাকসেসফুল বলছে, স্টোর পেজে আসছি, এই টেক্সট আমি পাচ্ছি, বুঝতে পারছি? এখন এবার কিন্তু আর সে পেজ মানে নতুন ফাইল তৈরি করে নাই, তার মানে আগেরটা আছে যে, আগেরটা থাকলে আর সে বানাবে না। এবার আমারও তো একটু চেক করা উচিত যে যদি ফাইল থাকে তাহলে আর বানাবে না, আর যদি না থাকে তাহলে তো বানাইতে হবে, তাই না? সো আমরা একটা মেথড ইউজ করতে পারি, নাম হচ্ছে ফাইল এক্সিস্ট। কি বলেন তো? তো আপনি বলতে পারেন ফাইল আন্ডারস্কোর এক্সিস্ট, এই যেটা। সো এ ট্রু আর ফলস, এ আপনাকে কি দিবে? ট্রু আর ফলস রিটার্ন করবে এবং বলবে হ্যাঁ আছে অথবা না। তো আপনি এখানে এসে জাস্ট আপনি ভ্যালু পাস করেন, কাকে পাস করবেন? যেমন store.php, এই নামে কোনো ফাইল আছে কিনা, এটা হলো আপনার জিজ্ঞাসা। সো এটাকে আপনাকে ওরকম করতে হবে যেহেতু ট্রু ফলস রিটার্ন করে। সো ইফ, তো এখানে সেটা পাস করে দেন, তাহলে যদি এটা পাস করে মানে পায় তাহলে কি বলবে? সো আমি এখানে হয়তো মেসেজ দিচ্ছি, বাট আপনি কিন্তু এক্সিস্ট হইলেই পরে এই কোডগুলো রান করাবেন, তাই না? হইতেই পারে আপনি হয়তো বা আগে থেকে একটা বানাই রাখছেন এবং জানেন ওইটার মধ্যে থেকে কাজ হবে এবং ওই ফাইলে হওয়া উচিত। নতুন ফাইল তৈরি করে নিলেও আপনার হয়তো বা কোনো অসুবিধা, সেই ক্ষেত্রে আপনি এটা দিয়ে ভ্যালিডেট করে দিতে পারেন। আমরা কি বলবো? ফাইল ফাউন্ড। আর যদি না পাওয়া যায় তাহলে তো ইকো করি আমরা সো এটাকে যদি একটু রান করি তাহলে কি বলে? ফাইল ফাউন্ড বলতেছে, হ্যাঁ চিনতে পারে সে আপনার যে ডিরেক্টরিতে ফাইল আছে কিনা সেটা সে বুঝতে পারতেছে। আর যদি আমরা এটাকে নাম চেঞ্জ করে দিই, অন্য কিছু দিই, এই যে নট ফাউন্ড বলে, বুঝতে পারছি? সো দুইটা মেথড যা দেখলাম, একটা হলো এফ ওপেন, একটা হলো এফ মানে ক্লোজ, আর একটা হলো এফ রিড, এফ রাইট। সো আর একটা বিষয় হলো ফাইল এক্সিস্ট করে কিনা এই বিষয়টা, ঠিক আছে? সো আমরা একটা ব্রেক নিব, ব্রেকটা আবার 5 মিনিট পরে নেই নাকি? 5 মিনিট পর্যন্ত কি থাকবেন? সময় তো হয় নাই, কিন্তু ক্লাসের কি অবস্থা আপনি খেয়াল করছেন? পিছের দিকে তাকান। 5 মিনিট আগে আমি তো আর এক ঘন্টা আগে দিয়ে দিই ব্রেক।
এভাবে ক্লাস করা যায় নাকি? আমি তো বসতেছি না এই ভয়ে, আমি তাহলে দাঁড়া দাঁড়া কোড করা অসুবিধা না, লিখতেছি উল্টা পাল্টা, বসতে পারতেছি না। আচ্ছা তাহলে এই যে আমি ইম্পর্টেন্ট কিছু যেগুলো লিখে রাখছি এগুলো অলমোস্ট এগুলাই। অ্যাপ ওপেন করলাম, তারপরে কি ফাইল সাইজ, না ফাইল সাইজ দেখলাম না, তারপরে রিড করলাম, ক্লোজ করলাম, ফাইল এক্সিস্ট করলাম, ফাইল রাইট করলাম। সো আমরা দুটো করবো, ফাইল গেটস করলাম, গেট সিও যেটা এটাও করলাম, আমরা রিনেম করব, কপি করব, আনলিঙ্ক করব, তারপরে এই জিনিসগুলো দেখলে মোটামুটি আমাদের এই টপিকটা কভার হয়ে যাবে। বুঝতে পারছি? সো ঠিক আছে, ব্রেক নেন। সো কপি করার ক্ষেত্রে আমাদের দুইটা প্যারামিটার চাইবে আপনার কাছে, আর কিছুই না, অ্যাপ ওপেন অ্যাপ ক্লোজ এগুলো কিছুই লাগবে না, ওগুলো নাথিং, জাস্ট কপি প্রথম ফাইল যেটা থেকে সে সোর্স, প্রথমটা হবে সোর্স যেখান থেকে সে কন্টেন্টটা নেবে, আর তারপরটা হবে টার্গেট যেখানে সে পেস্ট করবে। সো আমার কাছে মনে হয় দুইটা ফাইল আছে, একটা হলো test.txt যেখানে লরেমের কিছু কন্টেন্ট আছে, আর একটা হলো store.php। সো আমরা জাস্ট একটা কাজ করি, এখানে এসে কপি, সো কপি পাইলাম, কপি পাওয়ার পরে আমাদেরকে কি বলতে হবে, প্রথমে সোর্স বলতে হবে। আমরা চাচ্ছি হলো এই যে টেস্টের মধ্যে যে কথাগুলো আছে এগুলো আমাদের স্টোর পেজে চাই। সো আমাকে বলতে হবে, অবশ্যই ইয়া দিয়ে বলবেন, যেহেতু ফাইলের নাম বলতেছি আমরা, টেস্ট এরকম না, txt এটা বলে দিলাম, এবং সেকেন্ড প্যারামিটার হিসেবে আমাকে বলতে হবে store.re.php। বুঝতে পারছেন বিষয়টা? সো এটাও আপনার বুলিয়ান টাইপের ডাটা মানে ইয়া করবে। সো এটার ক্ষেত্রে ইউজারকে আপনি যদি বুঝাইতে চান আপনি এটা ইউজ করতে পারেন। আমি একটু আগে এটা করলাম না, এটা করি। সো এই লাইনটাকে জাস্ট কপি করে কাট করে নিই, কারণ এটা এখান থেকে একবার এক্সিকিউট হবে ওখান থেকে। সো এর মধ্যে রেখে দিই। বুঝতে পারছি বিষয়টা? এখানে কেন রাখলাম? তাহলে কি দাঁড়ালো, যদি এটা 1 রিটার্ন করে তাহলে আমরা বলবো যে কপি, cop এরকম কপিড, আর এটা দিয়ে হচ্ছে কপি হয় নাই বা হয়েছে। সো দেখি আমরা এটাকে রান করি, এটা ইন্ডেক্স ফাইল। সো রান করলাম, কপি। সো যদি কপি হয় তাহলে আপনি কি আশা করেন আগে বলেন তো? টেক্সট ফাইলে যে ডাটাগুলো আছে স্টোর পেজে পাবেন। সো স্টোর পেজে আসলাম, আসে নাই প্যারামিটারও ভুল আছে কেন? test.txt ফাইল দিন store.php তে যাবে, সাকসেসফুল হলো কপি। এখানে কি দেখাইছে? কপি তো দেখাইছে, এটা তো করার কথা। স্যার আমাদের কি txt ফাইল আছে? আবার ওপেন করতে হবে। txt ফাইল আছে আছে। test.txt আছে, store.php আছে। আচ্ছা আমি যেগুলো করি এগুলো একটু ফ্রেশ করে নেই, আবার এগুলো সব বাদ, এরকম কনফ্লিক্ট হবে। সো আবার করি আমরা কপি, এটা কাজ করবে, অসুবিধা নেই, কিন্তু কিছু নেই, এটা এরকমই দুইটা প্যারামিটারই কাজ করে। সো এখানে বলে দিই হচ্ছে আবার কি বলবো, টেস্ট। সো টেস্ট ডট test আর অন্যদিকে এসে বলি store.php, এই ফাইলে এটা রান করবে। তো আসলাম, রান করলাম, store.php আসলাম, এই যে কন্টেন্ট চলে আসছে। বুঝতে পারছেন বিষয়টা? এই যে এগুলো এই যে এই পেজের। তো আবার টেক্সট চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন। কন্ট্রোল সি দেই, এটার পরে এসে কিছু কন্ট্রোল ভি, টেক্সট বাড়লো না, এর মধ্যে তো কম। তো আবার যাই, একটু রিফ্রেশ করলাম করে, এই যে সিম্পল। না মুছলো না তো, ওই যে আছে তো। কপি কাট করবে। ও আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ মুছে যাবে, নতুন মুছে যাবে, মুছে যাবে, text মুছে দিলে যাবে। বুঝতে পারবো এটা। দাঁড়ান আমি নতুন কিছু টেক্সট দিয়ে আসি। তো এখানে বলি হচ্ছে হ্যালো। তো এটা তো আগের মানে পুরনো কথা। সো আমরা কপি করি, দেখি যদি এটা থাকে তাহলে বুঝতে পারবো। সো রিফ্রেশ, না হুবহু ডুপ্লিকেট, আগের কিছুই থাকবে না, জাস্ট ওই কন্টেন্টটাকে ধরে এই কন্টেন্টে পেস্ট করে দেব। মানে এই ফাইলটা আর ওই ফাইলটার মধ্যে কোনো চেঞ্জ থাকবে না, হুবহু একই দাঁড়ালো। মানে অ্যাপেন্ড হচ্ছে না, অ্যাপেন্ডের যে বিষয়টা ওটা হচ্ছে না, জাস্ট রাইট হয়ে সবগুলো মুছে যাচ্ছে। আচ্ছা অন্যদিকে আমরা রিনেমটা শিখে নিই একই সাথে, যেহেতু দুইটা জিনিস প্রায় সেম। রিনেম, সো রিনেম বললে কি হয় বলেন তো? আমরা এগুলো যে ইয়া করতে দেখছি না? হ্যাঁ দেখছি। সো রিনেম করলে এই নামটা এই নামে পেস্ট করে দেবে নাকি? আমাকে প্রথমে দিতে হবে ওল্ড, মানে আগে কি নামে ফাইল আছে। সো যেমন আমার নাম আছে store.php নামে আছে। সো আমি চাচ্ছি এই store.php যে ফাইলটা আছে এটাকে txt বানাবো।
তাহলে ও কিন্তু ফরম্যাট চেঞ্জ করতেছে না, ও নাম চেঞ্জ করতেছে, সাথে আমি এই সুবিধাটা পাচ্ছি। তাহলে এটা ছিল তার ওল্ড পুরনো নাম, এটা হবে তার পরের নাম। তো আমি জাস্ট একটু রিফ্রেশ করি। তো রিফ্রেশ করলাম পরে দেখেন এখানে store.txt ফাইল চলে আসছে, এই যে দুইটাই সেম না, দেখা যায় এগুলা? আর এখন করতে দিব, দেখা যাবে। তো এগুলা জাস্ট ফাইল নিয়ে কাজ করা, ফাইলকে রিনেম করা, সুবিধা অসুবিধা। আমি সাথে সাথে ওই বিষয়টাকে মেবি স্কিপ হয়ে গেছে, অ্যাপের মোডটা কিন্তু দেখা হয় না, যেহেতু রাইট নিয়ে কথা বলতেছিলাম, আর রাইট দিয়ে আমি এই পর্যন্ত চলে আসছি। সো আমি একটু আবার আচ্ছা দেখি আর কি আছে, আনলিঙ্কটা দেখে যাই, তারপর আমি লাস্টে আবার অ্যাপেনটাকে নিয়ে আসবো। সো আনলিঙ্কটা হচ্ছে ডিলিট করা, বুঝতে পারছেন? আনলিঙ্ক মানে হচ্ছে ডিলিট। এটা আমাদের ইমেজের ক্ষেত্রে খুব লাগে। আমরা মনে করেন একটা ফাইল নিলাম, প্রোফাইল পিকচার নিলাম, সো প্রোফাইল পিকচার ইউজার নিলাম, সে স্টোর করলো, সে আমার ইউজার হিসেবে, তার আমার ইমেজটা দেখানো আমার জরুরি, আমি নিলাম। বাট কিছুদিন পরে ইউজার ডিলিট করে ফেলবো, এই ইউজারের কাজ যেটা ছিল এটা কমপ্লিট। তো আপনি তো ডাটাবেস থেকে তার ডাটা রেকর্ডটা ডিলিট করে দিতে পারেন, কোয়ারি চালাবেন, তাহলে ইমেজ ফোল্ডারে যে ইমেজটা রয়েছে সেটা কি হবে? থেকে যাবে না? তো সেইটার উত্তরটা হলো এই জায়গায় আনলিঙ্ক করে দেওয়া। সো আনলিঙ্ক যে প্যারামিটার বা ইয়াটা ফাইলটা মেথডটা যেটা আছে আনলিঙ্ক আপনার কাছে শুধু চায় একটা জিনিস, সেটা হলো আমাকে শুধু বলে দেন ফাইলের নামটা কি, বাকি সে দেখে নেবে, বুঝতে পারছেন? তো আমি বলে দিলাম, যেমন আমি চাই হচ্ছে test.txt। সো এটা ওই যে সবগুলোই বুলিয়ান কিন্তু, ঠিক আছে? হইলে আপনাকে ম্যানেজ করতে হবে, বা আপনি যখন ডিলিট করলেন ওই মেসেজটা সহই ডিলিট করবে, ওরকম। আমি জাস্ট এগুলো বানাচ্ছি না বারবার। তো এটাকে আগে অফ করে দিলাম। সো আনলিঙ্ক বলে আমি টেস্ট বলতেছি, এই যে সেই টেস্ট ফাইলটা আছে এখানে আবার, বুঝতেছেন? জি জি। সো টেস্ট বলছি, আমি এখানে জাস্ট এটা রিফ্রেশ করলাম, এই সাইডে তাকায় থাকবেন আমার এডিটরের এই দিকে, ঠিক আছে? ওই যে ফাইল চলে যাবে, বুঝতে পারছি নাকি? দেখি নাই কেউ চলে গেছে, কে কে দেখেন নাই? বলছি তো এদিক তাকায় থাকে। আচ্ছা আবার দেখাই তাহলে, store.txt sto। ও আবার যদি আমি এটাকে ইয়া করতাম, এখন রাইট মোডে ওপেন করতাম সেম নামে, তাহলে আবার ফাইলটা তৈরি হইতো, তাই না? মানে সে ডিলিট করতো, সাথে সাথে আবার তৈরি হয়ে যেত। বুঝি না বিষয়টা? এটা বুঝছেন আমি কি বলছি? ফাইল কিভাবে তৈরি হইতো? রাইট মোডে যদি আমি এর নিচে এসে আবার যদি ওপেন করতাম, সে 10 নম্বর লাইনে ডিলিট হইতো, আবার 11 নম্বর লাইনে আসে সেই ফাইল আবার ক্রিয়েট হয়ে যেত। যাই হোক, এগুলো আপনারা করেন। সো আমি আবার রিফ্রেশ করলাম, ডিলিট কিন্তু হয়ে গেছে। সো এদিক টাকা থাকবেন এডিটরের দিকে, হয় চলে গেছে, বুঝছেন? সো এটা আমাদের বেশ কাজে লাগে। এটা আমি মানে যদি প্রজেক্ট করি তখন এটা লাগবে, বা আপনারও লাগবে। এটা ইমেজের জন্য খুব কাজে লাগে। ইমেজের নামটা ওকে কোনোভাবে বলে দিতে পারলে ও আপনার ওই স্টোর থেকে, মানে আপনার যে ফাইল ফোল্ডার, এই ফোল্ডার যেহেতু মুভ আপলোড করছি আমরা, তখন ওই ফাইলটাকেও ডিলিট করতে হয়, নাহলে তো ইউজার ডিলিট হয়ে গেছে কবে, অথচ ওর ডাটা জমতে আপনার ফাইলের সাইজ বাড়তে থাকবে আর শুরু হবে। সো অপটিমাইজ করতে হলে মাস্ট বি আপনাকে এইভাবে ফাইলটা সহ ডিলিট করে দিতে হবে। সো আরেকটা বিষয় আছে, আমরা যখন ইমেজ আপডেট করি, মনে করেন আমি আমার প্রোফাইলটা আপডেট করতে আসছি, আসার পর আপনি কি দেখাচ্ছেন? আমাকে পুরো ফাইলের আমার আগের ইনফরমেশন দেখাচ্ছেন, এবং আমি যে প্রিভিয়াস ইমেজটা দিছি সেটাও দেখাচ্ছেন। আমি এটা চেঞ্জ করবো কিনা, তো আমি চেঞ্জ করলাম, তাহলে কি নতুনটাকে রাইখা পিছনেরটাকে ডিলিট করে দিলে পারেন আপনি? এখন যদি না করেন তাহলে তো আবার ডাটাবেসে দাম হইতে থাকবে, আর ডাটাবেস বলতে আপনার ফাইল স্টোরেজে। তো সেই ক্ষেত্রে আনলিঙ্কটা কাজে দেবে, এটার সবচেয়ে বেশি ইউজ। সো এই হচ্ছে মোটামুটি এখানে থাকা এবং মোস্ট ইম্পর্টেন্ট ফাইলের ইউজগুলো। এগুলো আপনারা সবাই নিজেরা এখন করবেন। তার আগে আমি একটা কাজ করে দিই, সেটা হচ্ছে আমরা যখন একটা ফাইলকে ওপেন করতাম কি কাজ ছিল আমাদের, আবার একেবারে প্রথম টপিকটাকে আবার কপি পেস্ট করতেছি। যেটা করতাম, $file = fopen। সো fopen বলে আমাকে বলতে হবে হচ্ছে ফাইলের পাথটা। সো এখানে আমি কোনো ফাইল অলরেডি রাখি নাই, সো আমি একটা বলি হচ্ছে store.txt এই নামে একটা ফাইল, এবং আনলিঙ্কটা আমি অফ করে দেই, এটার কাজ নাই। এবং যেহেতু ফাইল নাই, আমার ফাইল চাই, আমি ডাব্লিউ মোডে ওপেন করতেছি, ঠিক আছে? এবং $f read না, ডলার না, FREAD আমরা রাইট করব। সো রাইট করি। সো রাইট করে আমরা প্রথম প্যারামিটার হিসেবে $file পাঠাবো, এবং দ্বিতীয় প্যারামিটার হিসেবে টেক্সটটা পাঠাবো। সো বলবো উই আর লার্নিং PHP। সো এটা হওয়ার পরে আমাদের এই জিনিসটা পেস্ট হয়ে যাবে, তাই না?
সো পেস্ট হয়ে যাবে। আমরা কি করব, এফ ক্লোজ। সো এফ ক্লোজ দিয়ে ডলার ফাইল। এই ছিল না আমাদের তিনটে স্টেপ। তো আমরা একটু রান করাই। ফাইলটা যদি রান করি তাহলে এখানে এসে একটা store.txt ফাইল পাচ্ছি। ক্লিয়ার? সো অ্যাপেন্ড মোডটা কি আসলে? অ্যাপেন্ড মোড, আগে যে আছে তার অ্যাপেন্ড মোডটা হলো যে রাইট তো করব, এখন যদি আমি টেক্সটটা চেঞ্জ করি, সাপোজ এখন আর এটা নাই, আমি বলতে চাই হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ড বললে এই ফাইলটা একটু ওপেন করি, তাহলে এখন আছে হলো উই আর লার্নিং পিএইচপি। আমি যখন এটা রিফ্রেশ করতেছি সে হ্যালো ওয়ার্ল্ড করে দিচ্ছে, তার মানে নতুন নতুন মুছে মুছে করতেছে। আমি যদি এটা না চাই তাহলে আমি জাস্ট তাকে এটা বলে দেই এ ফর অ্যাপেন্ড, তাহলে সে আর মুছে করবে না, সে কি করবে, আর নতুন করে পড়বে। ঠিক আছে? সো আমি যেটা করতে চাই, আমি জাস্ট এখানে একটা কমা দিয়ে একটা স্পেস দিয়ে দিলাম, দেওয়ার পর আমি রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এটাতে আসলাম, দেখেন কি হয়েছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড পর্যন্ত একটা আর এখানে আরেকটা। সো আমি কয়েকবার একটু রিফ্রেশ করে দিই, তাহলে বুঝতে পারবেন। তাহলে প্রতিবার রিফ্রেশ করা মানে কি বলেন তো, প্রতিবার করে অ্যাপেন্ড করা মানে এই টেক্সটটাকে আবার রাইট করা। তো সে রাইট করতেছে, আর আগেটা যেহেতু মুছতেছে না, সো আগেরটা থাকতেছে, পরেরটাও যুক্ত হচ্ছে। এই হচ্ছে মুডের ইয়াটা। আর আমি আরেকটা জিনিস যেটা বলবো সেটা লাস্ট, যে এখানে দেখেন তিনটা স্টেপ। তাহলে কোনো ফাইল নিয়ে কাজ করতে হলে মুখস্থ আমার এই তিনটা কাজ করা লাগবে, তাই না? যে প্রথমে একটা ওপেন করতে হবে, অ্যাপ নিয়ে কাজ করতে হবে, দেন এটাকে ক্লোজ করতে হবে। বিল্ট ইন মেথড যেটা করছে পিএইচপি, এই তিনটা কাজকে আপনার হয়ে করে দিছে, বুঝতে পারছেন? সো আমরা রাইট করলাম না, রাইট করা মানে কি, ফাইলে কিছু রাখলাম, সো পুট। তাহলে আপনি বলেন ফাইল আন্ডারস্কোর পুট কন্টেন্ট। সো এটা একটা বিল্ট ইন মেথড, এই তিনটা কাজকে একসাথে করে দেবে। সে আপনার কাছে যেটা চাইছে শুধুমাত্র ফাইলের নামটা বলে দেন আমাকে। তো কন্ট্রোল সি বলেন, কন্ট্রোল বি বলেন, বুঝতে পারছেন? এরপরে যেটা বলতে হবে আপনার টেক্সটটা বলেন। সো আমি এখানে জাস্ট বলি $TEXT, আর এখানে এসে ডলার, সো $TEXT বলে এখানে আমি কিছু কন্টেন্ট বলতে পারি। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এফ ওপেন বা ফাইল পুট কন্টেন্ট যেই মেথডটা, এ আপনার কাছে দুইটা প্যারামিটার চাই। একটা হলো ওই ফাইলের নাম, আর একটা হলো যেটা আপনি পুট করতে চাচ্ছেন সেটা, আর কিছু না। এই ক্লোজ সে অটোমেটিক করে রাখছে, মানে ওর মেথডের ভিতরে এগুলা করা আছে। হ্যাঁ লিখতে পারতাম, এটা লম্বা হইতো, আমি দেখাইতে পারতাম না, জুম হইতে পারতো না। রাইট মোডে তো হ্যাঁ এটা রাইট মোডে। সো দেখেন আমি এটার উত্তর দিচ্ছি, রাইট মোডে নাকি অ্যাপেন্ড মোডে কি আমরা করে দেখি। সো এখান থেকে একটা টেক্সট নিয়ে আসি, যেমন এই সবগুলো নিয়ে আসলাম, এর মধ্যে রাখলাম না, এরকম না নেই, আমি নিজের থেকে কিছু লিখি। কি বলবো বলুন তো, বলে যে DITM ক্যাসিস ইনস্টিটিউট ম্যানেজমেন্ট, তারপরে কি টেকনোলজি, থাক কিছু লেখা বলতে না। সো এটা আমি পাঠিয়ে দিলাম, তাই না? সো এখন যেটা করি, আমি এটাকে একটু অফ রাখি, তাহলে তো বুঝতে পারবো না যে কোথা থেকে পেস্ট হচ্ছে। সো আমি জাস্ট এই তিনটা জিনিসকে, যেটা আপনি এতক্ষণ শিখে আসলেন, এটাকে জাস্ট একটু অফ রাখি। অফ করে আমি শুধুমাত্র দেখেন আমার পুরো কোডে কোনো জায়গায় কিছু নাই, শুধু এই একটা লাইন ছাড়া, যে ফাইল পুট কন্টেন্ট, যেখানে আমার ফাইলকে চেনানো আছে, এই যে এই ফাইলটাকে দিকে পয়েন্ট করে আছে, আর এদিকে আমি ওর হয়ে টেক্সটটা পাঠাইছি। তো আমি যখন এটাকে রান করছি, রিফ্রেশ দিলাম, আমি এই ফাইলে আসলাম, দেখলাম এই কথাটা এখানে চলে আসছে। সো আমি এটা আবার রিফ্রেশ করে চেক করতে চাই এটা কি অ্যাপেন্ড মোডে নাকি রাইট মোডে, জাস্ট এটাই আমি বুঝতে পারবো। সো দুইবার করলাম, না এটা রাইট মোডে, বুঝতে পারছেন? এবং এটা যেটা করবে, যেহেতু এটা রাইট মোডে, সেহেতু যদি ফাইল না থাকে, যেমন store2.txt নামে কোনো ফাইল নাই, তো আমরা যদি এটাকে রিফ্রেশ করি, সে যেটা করলো ওই যে store.2 নামে এই ফাইলটা ওপেন হলো। তার মানে একেবারে ক্লিয়ার, এটা রাইট মোডে ওপেন হয়েছে এবং একই ফাইল মুছে করতেছিল। মানে ওই যে আমি যে তিনটা লাইনকে অফ করলাম এখানে, এই তিনটা লাইনকে সে অ্যাট এ টাইম করে দিল, বুঝতে পারছি? অন্যদিকে এটা তো হলো রাইট করার ক্ষেত্রে। রিড করার ক্ষেত্রে, তাহলে রিড করার ক্ষেত্রে হলো সেম জিনিস, বলতে হয় কি গেট। তাহলে মেথডটার নাম হলো ফাইল গেট কন্টেন্টস। ফাইল গেট কন্টেন্টস, সেই ক্ষেত্রে আপনি ফাইলের নাম বলে দিবেন এবং সাইজ বলে দিবেন। এই সাইজ বলতে হতো না, আমাদের সাইজের বিষয়টা ছিল না। সো এখানে ফাইলের সাইজ বলে দিবেন। সো আমরা যদি 25 বলে দিই, 25 বলে দিয়ে আমরা, এটার যদি অত দরকার নাই, সো দেখি কি আসে।
store.php তে কিছু নাই আছে তো কিছু টেক্সট তো আছে ইকো করেন ও আচ্ছা ইকো করি নাই থ্যাংক ইউ সো পাচ্ছি তাই না সো ওই জাস্ট যা শিখলাম ওটাই একটা সামারি বা ওই জায়গাটাই একটা বা আমরা রেগুলারই এই জিনিসটাই মানে বেশি ব্যবহার করা থাকে কারণ এখানে তো সবগুলো করা আছে এবং আমি দেখেন ফাইল ক্লোজের উপরে গুরুত্ব দিছি সো হইতে পারে আপনি ফাইল ক্লোজ করেন নাই কিন্তু এই মেথডটা ইউজ করলে অলরেডি সেটা করা আছে ইত্যাদি ইত্যাদি তো মানে জাস্ট বিষয়টা হলো এরকম যে আপনারা যখন একটা ফাইল কোনো কিছু রিড করতে যাচ্ছেন তখন গেট বলেন আর যদি কিছু রাখতে যাচ্ছেন বা রাইট করতে যাচ্ছেন তাহলে পুট বলেন বলে ফাইলের নামটা চিনাই দেন আর ওই কি টেক্সটটা পাঠাচ্ছেন সেটা বলে দেন সো শেষ বুঝতে পারছি বিষয়টা সো আমি ফাইলের মানে যদিও কোড এলোমেলো হয়েছে বাট এখানে এই জিনিসগুলো সবগুলো বলা আছে আপনারা এক একটা করে করে এই জিনিসগুলো একটু করেন নিজেরা করেন কোনো প্রশ্ন আছে আচ্ছা আমি সেটা দেখতেছি কোনো প্রশ্ন আছে কারো কোনো প্রশ্ন আচ্ছা